আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? কই আসছেন? ইয়াতে না গ্রামে আছেন? গ্রামে না, আমি বাসায় ঢুকছি হচ্ছে 9:30-এ, ঠিক আছে? 30 ঢোকার পর দেন ক্লাসে অ্যাটেন্ড করলাম আর কি। এই গ্রাম থেকেই 9:30-এ আসা। তো কেমন আছেন আপনি? কেমন চলতেছে প্র্যাকটিস? আছি আলহামদুলিল্লাহ, চলতেছে মোটামুটি। কি অবস্থা, শরীর ঠিক হয়েছে? না ভাই, শরীর ঠিক হয় না এখন, দেখি আগামীকালকে ল্যাবেটে যাব। ঠিক আছে, মানে জ্বর, প্রচন্ড জ্বর। ঠিক আছে, কিছু খেতে পারি না, দাঁড়া থাকতে পারি না, মাথা ব্যথা প্রচুর। এখন আগামীকালকে ল্যাবেটে যাব, দেখি। দেখেন, যে চেক টেক করেন কি অবস্থা। শরীরে ভিটামিনের অভাব ভাই, ভিটামিন পূরণ করেন। এই কয়েকদিনে তো ভাই কমসে কম হইলো 6 থেকে 7টা স্যালাইন নিছি ভাই, আর কয়টা নিবো কোন? আচ্ছা, গত ক্লাসের তো কোনো অ্যাসাইনমেন্ট ছিল না, না? না না, ছিল না। ক্লাসটা ডাউনলোড করতে পারি না, অনেক প্রেশারের মধ্যে যাচ্ছি তো, এজন্য। আর মেলও দেয় না ম্যাম। ম্যাম কামিং। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ওয়ালাইকুম আপু, আসসালাম। কেমন আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? এই তো জি ম্যাম। আলহামদুলিল্লাহ, আছে ভালো। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকলেই ভালো। তো প্র্যাকটিস কেমন চলছে আপনাদের? চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি। তবে ম্যাম একটা জিনিস যা দেখ আমার কাছে মনে হইলো যে আসলে ডিজিটাল মার্কেটিং এ আমি যা দেখতেছি, যেমন ওই ইমেজ
ডিজাইনটা, এটা আমার মনে হয় যেমন একদম মাস্টার না হইলে মনে হয় অ্যাডভার্টাইজ চালানো হয়ে যাবে না। হুম হুম। কারণ আসলে ওই ইমেজ অ্যান্ড ভিডিও দিয়ে আমাদের সেল আনা লাগবে। যদিও আমরা সেলের গ্যারান্টি দিই না ক্লায়েন্টসদেরকে, অনেক ক্লায়েন্ট আসে এসে বলে যে আমার কি কেমন সেল আসতে পারে বা কি পরিমাণ লাইক পেতে পারি। হ্যাঁ, তখন কিন্তু আমরা বলি যে আসলে এটা কিন্তু কোনো গ্যারান্টেড না। কারণ এটা হচ্ছে আমরা যে প্রসেসে করব, আমরা অ্যাডটা ভালোভাবে সেট আপ করবো, একটা আই ক্যাচি অ্যাড দিব, অ্যান্ড অ্যাড প্রোডাক্টের সেল ডিপেন্ড অন হচ্ছে তোমার যে প্রোডাক্টের প্রাইসিংটা কেমন, প্রাইস ধরছো, তারপরে প্রোডাক্ট আসলে কেমন ট্রেন্ডিং, ট্রেন্ডিং একটা প্রোডাক্ট কিনা, তারপরে এটা আসলে মানুষের মধ্যে ডিমান্ড কেমন। হ্যাঁ, তো এগুলোর উপর বেস করে দেখা যায় যে তার সেলটা নির্ভর করে অনলি হচ্ছে জাস্ট খালি আমাদের অ্যাডের উপর। মানে আমাদের হাতে কন্ট্রোল যেতটুকু আছে সেটা কি, আমাদের কন্ট্রোল আছে যে একটা আই ক্যাচি একটা অ্যাড তৈরি করা এন্ড প্রপার ওয়েতে এটা সেট আপ করা। তো এই দুটো জিনিস তো অবশ্য পারফেক্টলি করতে হবে, তার জন্য অবশ্যই ইমেজ ডিজাইন আর ভিডিও বানান যেটাই বানান অনেক অ্যাট্রাকটিভ হইতে হয়, এই আদারওয়াইজ ম্যাম, দেখা যেমন যায়। ভিডিও এডিটিং বা ইমেজ এবং এসইও, এগুলোর উপর মোটামুটি মাস্টার না হইলে মনে হয় যে মার্কেট প্লেসে টিকে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তেই তো হবে ভাই মাস্টার হইতে। আসলে যেটা বললাম যে আহ, একদম যদি এরকম মনে করেন, যেমন আমার একজন স্টুডেন্ট আছে, সে এমনও কোনো কোর্স মনে হয় নাই বাংলাদেশে বাকি রাখছে না করার জন্য। তো সে আমার টিমে বেশ কিছুদিন, অনেক দিনই কাজ করেছিল। বাট সে এতই ব্যস্ত, মানে জাস্ট খালি কোর্স, তার যে ক্লাস স্কেজুলিং যে আছে, মানে সে আমার সাথে কাজ করার তার সুযোগই হয় না, কারণ তার এত এত কোর্স, কোনটা রেখে কোনটা করবে। সে অল সাইড এক্সপার্ট হয়ে তারপর মার্কেট অলরেডি অ্যাকাউন্ট আছে, এক দুটো কাজও করেছে। তো আসলে দেখেন যে এই যে এত এক্সপার্ট হইতে যাচ্ছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু জিনিস সেম থিং, বাট দুই একটা বিষয় কিন্তু এক্সেপশনাল পাওয়া যায়। যেগুলো কোর্সের প্রাইস, যেগুলো করছে 20,000 30,000 টাকা দিয়ে কোর্সে এনরোল হয়েছে, অবশ্যই এক্সেপশনাল কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস অবশ্যই আছে, বা এক্সট্রা কিছু অ্যাডভান্স থিং আছে কিছু না কিছু। তো এই করতে করতে এতদিনে তার সাথে যারা, তারা অনেক অনেক ডলার আর্ন করে ফেলতেছে। এবং দেখেন যে যতটুকু মানে দেখতেছেন, এতটুকু তো যদি মোটামুটি পারফেক্ট হয়ে মার্কেটে যেতে পারেন, দেন দেখা যায় যে ক্লায়েন্টের ক্রাইটেরিয়া ওয়াইজ আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে নেওয়া যায়। কারণ তখন একটা তাগিদ থাকে নিজের ভিতর, আরো অনেক বেশি তাগিদ থাকে যে আমার অ্যাকাউন্টটা আমার কাছে অনেক ভ্যালুয়েবল, সো আমার অ্যাকাউন্টের জন্য কোনো খারাপ নেগেটিভ রেটিং না পড়ে। হ্যাঁ, আমার ক্লায়েন্ট যেন আমার অর্ডার ক্যান্সেল না করে, কারণ ওখানে অপশন আছে আপনাকে ক্যান্সেল করে দিল আপনার কাজ পছন্দ না হলে। আবার আপনার টার্গেট থাকবে যে আমার ক্লায়েন্টটা যেন আবার রিপিট হয়ে আসে, কারণ সোশ্যাল মিডিয়ার এই কাজগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ক্লায়েন্টদের প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেটই থাকে যে নিউ ক্লায়েন্টের সাথে এনগেজ না হয়ে ওল্ড ক্লায়েন্টগুলোর সাথেই কাজ করলে বেশি আসলে আহ মানে ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়। কারণ আমি তো বিজনেসটা বুঝে গেছি কেমন, 1 মাস কাজ করে। সো এখন তার সাথে আমি কন্টিনিউয়াস কাজ করলে আমার এত প্যারা হবে না, নতুন নতুন ক্লায়েন্টের সাথে ওগুলোই যদি রিপিট হয়, এটা আমাদের জন্য ভালো। তো এই রিপিট বিষয়গুলোই ক্লায়েন্ট থাকলে তো ভালো ম্যাম, মানে হ্যাঁ তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং হয়ে হ্যাঁ যায় হ্যাঁ, জিনিসটা। অনেক ভালো বন্ডিংস হয়। এবং হচ্ছে দেখা যায় যে ওর আরো রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো পাবেন, প্লাস সে আবার অন্যদেরকে রেফার করবে, তার ফ্রেন্ড সার্কেল পরিচিত যাদের মার্কেটিং প্রয়োজন হয় সে রেফার করবে। হ্যাঁ, সুবিধা আছে। ঠিক আছে, সুবিধা আছে। দেখা যায় যে আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে শুরু করলেন, বাট তার আরো অনেক কাজ আছে, যখন ওগুলো ডিসকাশন হয় লং টার্ম একসাথে কানেক্টেড থাকলে কিন্তু অনেক ধরনেরই কাজ রিলেটেড কথাবার্তা হয়, তার মিশন কি বা সে কি চাচ্ছে, বা অ্যাডভাইস চায়, বা নিজে থেকেও অ্যাডভাইস করা যায়। অ্যাডভাইস দিলে ক্লায়েন্টটা বুঝতে পারে ও হ্যাঁ তাই তো, এটা আমার প্রয়োজন না, এটা তো আমি জানতাম না, তাহলে তুমি করে দাও। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। সো আপনার এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলেন। এত এত ক্লায়েন্ট প্রয়োজন হবে না আপনার, ওরকম রিপিটেড কয়েকটা ক্লায়েন্ট থাকলে এনাফ। ঠিক আছে, একা যদি কাজ করা যায়, 2 4টা ক্লায়েন্ট থাকলে এনাফ, ওদের অনেক কাজ থাকে। যেমন আপনার একজন ওই ট্রেনে ছিল, ওই আপনি যে ভিডিওটা আপলোড করছিলেন, আমি ভিডিওটা পুরোটা দেখছি, জিল্লুর রহমান হুম নামের মনে হয়, যে হুম ক্লাস হুম টিচার ছিল প্রাইমারির। হুম তো উনি এরকম বলছে যে ওনার রিপিটেড এক হুম ক্লায়েন্ট, এবং পাশাপাশি ওর ফ্রেন্ড সার্কেলও ওদেরকে কাজ দিচ্ছে, এবং ওই মাসে নাকি উনি 2 লাখ প্লাস ইনকাম ছিল।
উনি উনি হচ্ছে আপওয়ার্কে টপ রেটেড সেলার হয়েছে। আপওয়ার্কে টপ রেটেড হতে হলে ক্রাইটেরিয়া হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট থেকে আপনার $10,000 প্লাস আর্নিং করতে হবে একটা ক্লায়েন্টের আন্ডারে পাস্ট 12 মান্থসের মধ্যে। তাহলে ওই যে দেখেন একটা ক্লায়েন্ট যদি $10,000 প্লাস কাজ দেয় মানে বছরে মানে 10 লক্ষের উপরে, $10,000 দ্যাট মিনস 10 লাখের উপরে একটা ক্লায়েন্ট থেকে কাজ পেয়েছে, তার আর ক্লায়েন্টের কি দরকার? অ্যাভারেজ তো 1 লাখের উপরে একটা ক্লায়েন্টই কাজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরকম আর কি। And ওনার বিষয়টা দেখেন, অনেকের কাছে এটা মনে হতে পারে যে মানে যারা জানেন না যে আসলে অন্যদেরটা আমি জানি না, অন্যদেরকে আমি চিনি না, হ্যাঁ অবিশ্বাস্য মনে হয় কিছু কিছু বিষয়, তাই না? যে না আসলে কি এটা সম্ভব নাকি? কিন্তু ওনারটা তো আমি জানি, উনি ওনার সকল কিছু আমার সাথে শেয়ার করেছে একদম শুরু থেকে, যেদিন প্রথম কাজ পেয়েছে আপওয়ার্কে, প্রথম কাজ পাওয়ার পর থেকে শুরু করে এই পর্যন্ত ওই যে ওই ক্লায়েন্ট ওনাকে কি কি অফার করেছে, দেশের বাহিরের যাওয়ার অফার দিয়েছে। এখন ওই সুযোগটা উনি মনে হয় নিবে, এ কারণে দেখা যায় যে অনেক জায়গায় ভিজিট করতেছে, মানে ভিজিট বলতেছে বলতে কি ট্রাভেল করতেছে আর কি। যে দেখা যায় যে ভিসাতে নিতে চাচ্ছে ওই ভিসাতে হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাভেলিং মানে একটা দেখাতে হয় যে সে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে বা এরকম কি জানি একটা বলছিল। তো এরকম আর কি। এবং ওনার আসলে মানে কেন এটা সহজ হয়েছে যে আসলে কমিউনিকেশনটা ভালো, ওনার কমিউনিকেশন ভালো জন্য ক্লায়েন্টকে কনভিন্স করতে পেরেছে। এইটা একটা ওনার প্লাস পয়েন্ট ছিল। অ্যান্ড হচ্ছে সার্ভিস তো অবশ্যই ভালো দিয়েছে, অনেক স্ট্রাগল করেছে। সারা এমনও আছে যে কয়েক ঘন্টা ঘুমাতো, এটাও আমাকে শেয়ার করেছে ম্যাম। সারাদিন যখন প্রাইমারি স্কুলে ছিল তখন তো প্রেশার অনেক বেশি ছিল, এবং এখন তো কলেজে আছে, কলেজে প্রেশার কম। এবং আমার কাছে এটার জন্য সাজেশন চেয়েছে, ম্যাম আমাকে একটা সাজেশন দেন, আমি কি করব, চাকরি ছেড়ে দিব কিনা। মানে এটাতে যে এরকম হচ্ছে যে আমি আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, চাকরি ছেড়ে দিবে নাকি চাকরির পাশাপাশি। আমি বলছি, চাকরিতে তো আপনার এখন যে কলেজে গেছেন এখন তো ক্লাস কম, এখন তো ক্লাস কম থাকে, ওখানে তো কাজের পাশাপাশিও তো ল্যাপটপ নিয়ে যে কাজ করা যায়, 3 থেকে 4টা ক্লাস থাকে, চাকরি কেন ছাড়বেন? এটা থাকুক পাশাপাশি। তো ওনারটা কিন্তু আমার জানা, এবং ওনার যে এই যে বর্তমান যে আর্নিং এর ইয়েটা বলেছে ওইটা আসলে সত্য। কারণ ওনার এগুলো শেয়ার করে আমার সাথে, যখন ওনার অ্যাচিভমেন্ট গুলা হয় দেখা যায় ওনার ফেসবুক ওয়ালে শেয়ার করে না, বাট আমাকে শেয়ার করছে কখন কোন বেস পাচ্ছে। কারণ আপওয়ার্কে বিভিন্ন ধরনের ব্যাচ আছে, আমাদের ফাইবারে যেমন আপওয়ার্কে আছে, এবং আপওয়ার্কে ব্যাচ গুলো আসলে যে আপনার ক্রাইটেরিয়া এত হার্ড না, এত স্ট্রিক্ট না। তো ওখানে আবার আপনার একটু প্রোফাইল গুলো গ্রো করাটা আবার একটু সহজ দেন ফাইবার। যেমন ফাইবারে হচ্ছে আপনার জাস্ট ক্রাইটেরিয়া ফিল আপ করলেই যে ওরা আমাদেরকে টপ রেটেড ব্যাচটা দেয় তা না। টপ রেটেড ব্যাচটা এখানে সোনার হরিণ ফাইবারে, ঠিক আছে? ফাইবারে টপ রেটেড ব্যাচটা হচ্ছে সোনার হরিণ হরিণ, ক্রাইটেরিয়া ফিল আপ করলেও দেখা যাবে যে আপনি সেটা পাচ্ছেন না, এরকম হয়। তো এরকম যে উনি উনি যে আরো অসংখ্য কোর্স করছে তা নয়, একটাই কোর্স করেছে, ওই একটা কোর্স করে কোর্স শেষে জয়েন হয়েছে মার্কেট প্লেসে। হ্যাঁ, উনি আমি কিন্তু তো সেটাই মনে করি আর ম্যাম যে কোথাও করেনি, ওই একটা হ্যাঁ, কোর্সই করেছে। না ওই যে আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে না যে এক হাতে দুই শোল মাছ ধরা যায় না, নাহলে একটা না ছুটে যায়। তো সেরকম আমি মনে করি যে একটা জিনিসের উপর যদি আমরা ফোকাস বেশি দিই এবং একটা কোর্সের মাধ্যমে যদি নিজেকে আপডেট করতে পারি, তাহলে আমার অবশ্যই মনে হয় ভালো। এটাই এনাফ। এখন হ্যাঁ। এত মডিউলে রেখেছে ভাই, এত কিছু, এই মডিউলে এত কিছু রেখেছে, এরপরে আমার মনে হয় না আর কিছু দরকার আছে। এগুলো দিয়ে মার্কেট প্লেস স্টার্ট করেন না, দেখেন কি আননোন কি আসে। তেমন বেশি আননোন আসবে না, কারণ কি আপনার নিউজ সেলার হিসেবে যখন জয়েন করবেন আপনাদের কাছে কোন বিজনেস গুলো বেশি আসবে? যে বিজনেস গুলো হচ্ছে নিউলি ক্রিয়েটেড বা স্মল বিজনেস, মিডিয়াম বিজনেস, এগুলা বেশি আসবে। আর যখন একটু 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 প্রো টাইপের ক্লায়েন্টস, যেগুলা যেগুলা বিজনেস নিয়ে অনেক ওরা অলরেডি ডেভেলপড বিজনেস, এরা তখন একটু একটু সিনিয়র টাইপ বা একটু স্কিল টাইপ এরকম খোঁজে, প্রাইসটা বেশি হলো। বাট আপনাদের দেখবেন যে নিউ অ্যান্ড স্মল বিজনেস আসবে, তো দেখবেন যে এর মধ্যে আপনার এর বাহিরে আর কিছু প্রয়োজন নেই, ওদেরকে ইজিলি সার্ভিস দিতে পারবেন যদি এই কোর্সটা A to Z ভালোভাবে করেন। ঠিক আছে, এবং এখানে তো অসংখ্য ক্যাটাগরি আছে, এখান থেকে আপনি এই যে যা শিখবেন এই আপনাদের ফুল মডিউলে অসংখ্য সাব ক্যাটাগরি আছে, এগুলো দিয়ে আপনারা গিগ দিতে পারবেন, দিতেই পারবেন 60টা, বাট এখানে আপনি মিনিমাম 20 থেকে 25টা ক্যাটাগরি কাজ ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে, আরো ম্যাম বেশি ওই যে হ্যাঁ, জি। মার্কেট প্লেসে আমি আরেকটা জিনিসটা যে নিজেকে সবসময় আপডেট রাখা, এই জিনিসটার ব্যাপারে একটু যদি বলতেন আমাদের সবার জন্য বলে তো মানে। আপডেট বলতে এই যে আমাদের যে অ্যালগোরিদম গুলোর আপডেট আসে, তারপরে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে আপডেট আসে,
বিভিন্ন ট্রেন্ডিং টপিক নিয়ে দেখা যায় যে আপনার বিভিন্ন ট্রেন্ডিং টপিক গুলো সম্পর্কে আমাদের আপ টু ডেট থাকতে হয়, যে এখন এই ব্র্যান্ডের জন্য কি টাইপের কন্টেন্ট গুলো ভালো পারফর্ম করছে। সো এই আপডেটটা নিয়ে আসলে প্যারা নিতে হয় না, কারণ দেখা যায় আমরা যখন কাজের সাথে থাকি মানে এগুলো মনে হয় না যে কোনো আপডেট এসেছে। যখন আমরা কাজের সাথে থাকি এগুলো বোঝা যায়, দেখা যায়, আমরা জানতে পারি কাজের সাথে থাকলে, এবং এটা তেমন একটা আমাদের কাজের ক্ষেত্রে এফেক্ট পড়ে না যে আমাদের মনে হয় যে আমরা হিউজ চেঞ্জ চলে আসছে আমাদের কাজে। এরকম আমরা কখনোই ফিল করি না, কারণ আমি যে শুরু থেকে এই পর্যন্ত ফেসবুক মেটার অনেক চেঞ্জ আসছে, বাট আমার কাছে মনে হচ্ছে এই সেই আগের মতনই আছে, কিন্তু আসলে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, তাই না? যেমন আমরা যে অনেক একজন মানুষকে যদি অনেকদিন পরে দেখি কেমন ফিল হয়, না রে তুমি তো আগে অনেক শুকনা ছিল, আগে অনেক মোটা ছিল, বা এখন এমন হয়েছে তেমন হয়েছে, এরকম ফিল হয়। বাট যখন আমরা চোখের সামনে সবসময় দেখি ওই পার্সনটাকে, তখন কিন্তু তার পরিবর্তন আমাদের চোখে পড়ে না। ঠিক তেমনি আপডেট গুলো এরকম, ঠিক আছে? আপডেটের ম্যাম একটা পরিবর্তন ম্যাম আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? জি আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো। বলেন। ম্যাম আপনি একটু আপনার নিজের যে একটা অভিজ্ঞতা ছিল প্রথম প্রথম সেটা একটু আমাদেরকে একটু শেয়ার করেন, তাহলে আমরা সে অনুযায়ী মানে সেটা ফলো করতে চাই আর কি। আমি বিশেষ করে যে কোন আপনি অভিজ্ঞতাটা আপু? কিভাবে এগিয়ে গেছেন, মানে কাজ শেষে আর কি কিভাবে কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন, তারপরে কিভাবে আর কি ইয়া করেছেন সেই জিনিসগুলা যদি একটু বলেন। এটা মানে কাজ কাজ শেষে শেষে আর কি, মানে কোর্সটা শেষ করার পরে হুম, মানে কোন আমি বিষয়গুলোর আমি কাজ শেখার পরে বা কোর্স শেষ করার পরে আমি হচ্ছে মানে ফাইবার নিয়ে অনেক সিরিয়াস ছিলাম, সত্য কথা। আমি ফাইবার, আপওয়ার্ক এন্ড ফ্রিল্যান্সার.com এই তিনটাতে অ্যাকাউন্ট খুলেছি, তিনটাতে আমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট আছে। এবং হচ্ছে আমি প্রথমে তিনটা নিয়ে শুরু করি, তিনটাতে হচ্ছে জবের প্রপোজাল পাঠানোর সিস্টেম ছিল কিন্তু, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এন্ড ফাইবার। এবং আমি ল্যাপটপে যখন না থাকতাম আমার মোবাইলে আমি চেক করতাম কখন কোথায় জব প্রপোজাল আসছে। তো যখন দেখতাম যে এই প্রপোজালটা আমার সাথে ম্যাচ করছে, আমি এই টাইপের কাজ পারবো, বা এইটা মানে ক্লায়েন্টের তো প্রোফাইল টোফাইল বোঝা যায়, দেখে মনে হচ্ছে যে না এটা অ্যাপ্লাই করার মতন, আমি তিনটাতেই সমান হারে অ্যাপ্লাই করতাম। তিনটাতেই সমান হারে অ্যাপ্লাই করতে করতে আমি ফাইবার থেকে আমার প্রথম কাজটা এসেছে, এবং আমি কিন্তু অ্যাক্টিভ ছিলাম। এবং ফাইবারে দেখা যায় যে অ্যালগোরিদমটা কিন্তু খুব জটিল, ফাইবারের অ্যালগোরিদম, যেখানে আপনি যে অ্যাক্টিভ আছেন, অ্যাক্টিভ সেলার হিসেবেও কিন্তু আপনাকে দেখা যাবে একটা র্যাঙ্কিং ওরা দেয়। ঠিক আছে, ফাইবারের অ্যালগোরিদমটা কি, আপনি অ্যাক্টিভ আছেন ফোনে, আপনাকে কিন্তু ওই অ্যাক্টিভিটির উপরেও কিন্তু আপনাকে একটা অ্যালগোরিদম দিবে। তো সরি, ওই অ্যালগোরিদমে আপনাকে একটা র্যাঙ্কিং দিবে, একটা র্যাঙ্কিং দেয়, যেটা দেখা যায় যে ওখানে যদি র্যাঙ্ক করা যায়, যেমন গুগলের মতন আর কি ফাইবারটা বেশিরভাগ কাজ করে। তো আমি ওই র্যাঙ্কিং এ পরে গিয়েছি, কিন্তু র্যাঙ্কিং এর আগে কিন্তু ওই যে প্রচুর অ্যাপ্লাই করেছি, প্রচুর। আমার মনে আছে ফাইবারে আমি আগে ফাইবারে আমাদের একটা পেজ ছিল, ফাইবারটা আপডেট হয়েছে, ওখানে দেখা যেত কয়টা বায়ার রিকোয়েস্ট আমি অ্যাপ্লাই করেছি, ওখানে 403টা মতন আমি বায়ার রিকোয়েস্ট অ্যাপ্লাই করে আমি টোটাল 3টা জব পেয়েছিলাম, প্রথম 3টা জব। মানে কোনোটাতে হয়তো বা ক্লায়েন্টসদের রেসপন্স পেয়েছি, কোনোটাতে পাইনি, আবার কোনোটাতে রেসপন্স পেলেও ক্লায়েন্টরা আমাকে কাজ দেয়নি। ঠিক আছে, সো 403টা মতন আমি জবে, ফাইবারটা মনে আছে, অন্যগুলোটা আমার তেমন মনে নাই, কারণ ফাইবারটা ওখানে শো করতো আমাদের যে পেজটা ছিল আগে, যে জবে কয়টা জব, আগে হচ্ছে অ্যাপ্লাই এর মাধ্যমে জব বেশি পাওয়া যেত। সো ম্যাম 400 এখন প্লাস। কি এখন কি সেই সিস্টেমটা আছে এখন নাকি? এখন সিস্টেমটা আছে কি, এখন হচ্ছে ব্রিফ আসে একটা ফোনে, মানে ওই নোটিফিকেশন মতন, যে এই ক্লায়েন্টের এখন এই জব প্রয়োজন, তুমি তাকে ডিরেক্ট নক করার অপশন আছে, মানে তার ইনবক্সে যে তার সাথে কথা বলার সুযোগ দিয়েছে, কিন্তু ও, অ্যাপ্লাই করার সিস্টেম নাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর লিঙ্কডইনেও কি এরকম প্রসেস আছে? লিঙ্কডইন প্রোফাইল গুলোতে? হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইলে তো ওই যে আপনাদের এখন টার্গেট নিবেন হচ্ছে প্রোফাইলগুলো একটু ওল্ড হলে, যে হুম, কিভাবে হচ্ছে আপনি ওই কোম্পানির যারা জব মানে হায়ার করে, যারা হায়ারিং পজিশনে যারা আছে, তাদের সাথে কানেক্ট হন। আপনাদের আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট জেনারেটের একটা মেথড নিয়ে একটা ক্লাস নিব, তখন ওই লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুকের মেথড গুলো ওই ক্লাসে বলে দেব। ঠিক আছে, আচ্ছা আপাতত প্রোফাইল গুলো সাজাতে হবে। আচ্ছা। ম্যাম আপনি তো বলেছিলেন যে যে টুইটার বা অন্যান্য সোশ্যাল গুলোতে হুম। যে অ্যাক্টিভিটি গুলো শুরু করার জন্য, মানে পরে 1 মাস পরে বা আর কিছুদিন পরে, আমরা এখনো মানে আমি এখনো শুরু করিনি, বা আমার ওইভাবে চলছে, পোস্ট করে যাচ্ছি, বা মানে আমার হ্যাঁ, যারা আর কি। ওইটা শুরু থেকে শুরু করা যায় টুইটারটা, মানে লিঙ্কডইনেরটা একটু সময় নেন, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আচ্ছা একজন অ্যাজ আ মার্কেটার হিসেবে অবশ্যই আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে।
সো এই অ্যাকাউন্টটাকে যাতে বাঁচিয়ে রাখতে পারি আমরা, ঠিক আছে? সো বাঁচিয়ে রাখার জন্য আপাতত সেজন্য ওই কানেকশন অ্যাক্টিভিটিটা বন্ধ রাখতে বলেছি, জাস্ট পোস্ট পাবলিশ করেন। আর অ্যানাদার প্রোফাইল গুলো তো অবশ্যই করবেন, শুরু থেকে দিন থেকে করা যায়, কিন্তু একটা লিমিট নিয়ে করলেই হয়, ঠিক আছে? একটা আচ্ছা। লিমিটেশনস এর মধ্যে থাকতে হয়। এখন আমরা বাহিরের যে আমাদের ফ্রেন্ড বা ইয়ে আছে তাদেরকে এখন নক দেওয়া যাবে বা ফলো করা না, যাবে? নক দিবেন না, নক দেওয়ার মেথড আগে দেখিয়ে দেই, তারপর নক দিবেন। আচ্ছা, মানে জাস্ট ফলো ফলো, করা আর কি যাকে বলে। হ্যাঁ হ্যাঁ, ফলো দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। আর ম্যাম, কনফিডেন্স লেভেলটা আমাদের কি পরিমাণ থাকতে হবে ওইরকম ব্যাপারে যদি কিছু একটু। ম্যাম একটা কনফিডেন্স কোশ্চেন আপনাদের ছিল। থাকবে, চলে আসবে, কনফিডেন্স নিয়ে সমস্যা হবে না। জাস্ট খালি যাদের ইংলিশে দুর্বলতা আছে আমি বলবো ইংলিশে একটু ইমপ্রুভমেন্ট আনতে হবে। কারণ কি, কারণ আপনাকে ক্লায়েন্ট আপনাকে দেখছে না, এবং ফাইবারে ধরে নেন 90% ক্লায়েন্ট হচ্ছে চ্যাটিং এর থ্রুতে অর্ডার প্লেস করে, 90% ক্লায়েন্ট। তো দেখা যাচ্ছে যে আপনার রাইটিং স্কিলটা তো মনে মিনিমাম থাকতে হবে, তাই না? সো সেক্ষেত্রে এখন ক্লায়েন্ট একটা মেসেজ দিল, আপনি ট্রান্সলেট করে 5 মিনিট পরে রিপ্লাই দিলেন, এরকম শুরুতে এরকম করলে হবে না। সিরিয়াস থাকতে হবে শুরুর টাইমটাতে। পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্ট ডেভেলপ হয়ে গেছে, আপনারা এখন বিভিন্ন লেভেল টেবিল পেয়ে গেছেন, তখন আপনি একটু ক্লায়েন্টকে কম পাত্তা দিলেও সমস্যা নেই, ক্লায়েন্ট দেখবেন ক্লায়েন্ট আপনার জন্য ওয়েট করবে। বাট নিউ অবস্থায় ক্লায়েন্টকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে, এবং যেহেতু সে আপনাকে দেখছে না, আপনাকে শুনছে না, কিছু কিছু ক্লায়েন্ট আছে জুমের মাধ্যমে যায়, যেমন এখন এই যে আমরা জুমে আসছি না, এরকম জুমের মাধ্যমে মিটিং এও যেতে চাবে অনেক ক্লায়েন্ট, যে তাদের প্রজেক্ট নিয়ে ডিসকাস করার জন্য, যেন আপনাকে সে ক্লিয়ারলি বোঝাতে পারে, আপনার ফিডব্যাক সে ক্লিয়ারলি নিতে পারে, জুমের মাধ্যমে যায়। যাদের হচ্ছে স্পিকিং এ ভালো তারা জুমে যাবে, আপনি জুমে ভিডিও অফ করে মিটিং এ যেতে পারবেন চাইলে, এটা কোনো ইস্যু না। কিন্তু অনেক ক্লায়েন্ট যেতে চায়, বাট মোস্ট অফ দ্য মানে 90% প্লাস বলতেছি আমি, যে ক্লায়েন্টরা চ্যাটিং এর মাধ্যমে অর্ডার দেয়। সো যেহেতু চ্যাটিং এর মাধ্যমে আপনাকে অর্ডার দিবে, সেক্ষেত্রে তাকে তো অবশ্যই আপনাকে কনভিন্স করতে জানতে হবে, এবং কনভিন্স কি দিয়ে করবেন? অবশ্যই তো আপনার যেই কনভারসেশন গুলো হবে তার সাথে, যে কাজ রিলেটেড যেই কথাবার্তা গুলো হবে, সেটা দিয়েই সে বুঝবে যে আসলে আপনি কেমন পারেন বা কেমন বোঝেন। সে কোশ্চেন করতেছে একটা, আপনি রিপ্লাই দিচ্ছেন একটা, এবং গ্রামাটিক্যালি এরর আসতেছে সেখানে, সেক্ষেত্রে কিন্তু সে বুঝবে যে না, আপনি তেমন এক্সপার্ট না, তখন কিন্তু কাজ দিতে চায় না। এই এই জাস্ট খালি এই তার সাথে কমিউনিকেশনের যেই কনফিডেন্সটা, সেটা যদি আপনার থাকে যে না আমি কমিউনিকেশন করতে পারবো, এবং কাজ তো মোটামুটি বুঝতেছেন, যেহেতু এক্সাম গুলোতে যারা অ্যাটেন্ড করছেন, অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, সো এই এতটুকু কাজের উপর যদি আপনাদের কনফিডেন্স থাকে, অ্যান্ড হচ্ছে যদি ওই যে কমিউনিকেশনটা আমি করতে পারবো, বা ক্লায়েন্টকে আমি বুঝতে পারবো, আমি বোঝাতে পারবো, তাহলে আর প্রবলেম হয় না। এবং আমি আপনাদের কিছু ট্রিক্স দিয়ে দেবো কিভাবে ক্লায়েন্ট কনভিন্স করবেন, বা কনভারসেশনের প্যাটার্নটা কেমন হওয়া উচিত। যেমন মোস্ট অফ দ্য সেলার যে টাইপের ইয়াগুলো করে, ইয়েস আম এক্সপার্ট, হ্যাঁ আমি পারবো, আমি তোমার কাজ করে দেবো, আমি আমার এক্সপিরিয়েন্স আছে, মানে এই টাইপের কথাগুলো বেশি বলে থাকে, যে আমি করতে পারবো, তুমি যেমন চাবা তেমন, মানি ব্যাক গ্যারান্টি, হ্যাঁ এই টাইপের কথাবার্তা, এবং এই টাইপের কথাবার্তাগুলো গিয়েও লিখে রাখে, ঠিক আছে? তো এরকম না, আপনাকে প্রফেশনাল ওয়েতে কনভারসেশন করতে হবে, এবং ফরম্যাটটা কি হয় কেমন হয় এটা নিয়ে আমি আলোচনা করব। ফাইবার নিয়ে একটা আপনাদের ক্লাস নিব, তখন আমি ওই ফরম্যাটটা বলবো যে আসলে ফরম্যাটিংটা কেমন হওয়া উচিত, কোন স্টাইলে বা কোন টোনে তাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আপনার টোনের উপরে বেস করেও কিন্তু আপনার পার্সোনালিটি বোঝা যাবে, ঠিক আছে? ক্লায়েন্ট কনভিন্স করতে কিন্তু ওইটাও হেল্প করবে। সো ওই টোনটা এবং প্যাটার্নটা বুঝতে হবে, যে আসলে তার সাথে আমার কোনটার পরে কোন কথাগুলো বলতে হবে, এবং কি টাইপের কথাগুলো ওনারা আস্ক করে, এগুলো তো জানি একই টাইপের বিষয়। সো ওইটা নিয়ে আপনাদের একটা আইডিয়া দিব আমি, ঠিক আছে? আচ্ছা, নাজনীন আপু হ্যান্ড রেজ করে আছেন, বলেন আপুর কোশ্চেনটা নিয়ে, দেন আমাদের আজকে টপিকে চলে যাব। আহ, আপু আমার হচ্ছে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমরা আপডেট সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন। কিন্তু আমরা তো নিউ, যার কারণে তো আমরা হচ্ছে প্রথমত বুঝতে পারবো না যে কোনটা আপডেট চলছে। যেমন বিশেষ করে হচ্ছে আমাদের ইউটিউবে এখন হচ্ছে কি ধরনের ভিডিও মানে আপডেট আসছে, বা এটা হচ্ছে ওগুলা প্ল্যাটফর্মে না, মনে ওগুলা করেন প্ল্যাটফর্মে কিন্তু যে আমাদের নোটিফিকেশন আসে আপু, যখন পেজে যে প্ল্যাটফর্মে কাজ করছেন। বা কি ধরনের বা এসইও। হুম হুম এটা এটা হচ্ছে যখন যে প্ল্যাটফর্মে কাজ করছেন ওগুলোতে নোটিফিকেশন আসে, কিন্তু জি নোটিফিকেশন অনেক সময় দেখা যায় আমরা না পড়ে ইগনোর করে দিই। নোটিফিকেশন এটা পপ আপ উইন্ডো হিসেবে আসে, টুইটারে আসে যে আমাদের এই পলিসিতে আপডেট এনেছি, রিড নাও বা এরকম একটা থাকে, অথবা ওকে দিয়ে একটা ক্রস অপশন থাকে।
সো এগুলো আপনি আপনার ওই প্ল্যাটফর্মে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন আপনি অটোমেটিকলি জেনে যাবেন আপডেট গুলো। আপনাকে মেইল গুলো যদি আপনারা চেক করেন, যেই সোশ্যাল গুলো যে মেইল দিয়ে ওপেন করেছেন ওই মেইলে আপডেট গুলো যায়, এখানে না জানতে পারা কোনো অপশন নেই। ঠিক আছে, এই যেগুলো হচ্ছে রুলস এর দিকে যে আপডেট গুলো আসে এগুলো আপনাকে নোটিফিকেশন আকারে জানাবে। এবং ইন্টারফেস বা ওদের দেখা যায় যে পেজের যে প্যাটার্নের আপডেট আসে ওটা তো আমরা দেখে বুঝতে পারি। লাইক বিজনেস মেটা সুইট এরকম ছিল না, মেটা সুইটটা আরো অন্য টাইপের ছিল, ওটা আমরা দেখে বুঝতে পেরেছি কি ব্যাপারে, তো অনেক চেঞ্জ আসছে। তো ওই যে চেঞ্জ আসছে দেখে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি, হ্যাঁ চেঞ্জ এরকম ছিল দেখতে এরকম হয়েছে। সো এটা যখন স্ট্রাকচার বা ওদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের আপডেট আসছে সেটা আমরা দেখে বুঝতেছি। আর ওদের পলিসির যে আপডেটটা আসবে ওই পলিসির আপডেটটা আমরা যখন ওইগুলোতে অ্যাক্টিভ থাকবো ওখানে নোটিফিকেশন আকারে আসে, অনেক সময় মেইলেও আসে আপডেট গুলো। ঠিক আছে আরেকটা হচ্ছে ম্যাম কোশ্চেন ছিল, সেটা ম্যাম হচ্ছে আমার আমাদের একটা গত আরেকটা ক্লাসে। প্রশ্ন হ্যাঁ ছিল। শেষ করে নিক, নাজনীন আপু শেষ করে নিক। আচ্ছা ঠিক আছে। হুম। আমাদের হচ্ছে গত ক্লাসে হচ্ছে এসইও হচ্ছে আপডেট সম্পর্কে মানে জানানো হয়েছিল, অন পেজ হচ্ছে অফ পেজ। তো আমি এটা জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আমাদের যেটা আর কি মানে এসইও আপডেটটা মানে এটা কিভাবে আসবে বা এটা কিভাবে আমরা বুঝতে পারবো যে এসইও আপডেট এখন কি কি আসছে। ওগুলো হচ্ছে আপনাদের কিছু সাইটের আমি লিংক দিয়ে দিব না, হ্যাঁ, যদি আপডেট গুলো সবসময় তো আসে না, তো আমি কিছু সাইটের আপনাদেরকে লিংক দিয়ে দিব না, ওগুলোতে ভিজিট করলে ওই আপডেট গুলো দেখা যায়, লেটেস্ট আপডেট গুলো। ঠিক আছে, আমি মনে করিয়েন নেক্সট ক্লাসের আগে মেসেঞ্জার গ্রুপে দিব, যদি না পান দেন আমাকে জানিয়েন, দিয়ে দেওয়ার চেষ্টা করবো মেসেঞ্জার গ্রুপে। ঠিক আছে, যে একটু দিলে খুব ওকে, ভালো হবে। ঠিক আছে। দেন হ্যান্ড রেজ করেছেন অনিমেষ চন্দ্র সরকার। আপু, আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলে ভালো হতো। আমি খুলতে পারতেছিলাম না, মানে ওটা কি ডিফল্টে হয়ে আছে না কি, কিছু বুঝতেছি না। ও প্রোফাইল আইকনে ক্লিক করলে কি দেখায়? ওটা প্রথমে তো ভিউ ছিল, মানে ওটা তারপরে ক্লিক করলাম, এখন সাইন ইন দেখাচ্ছে। ওইটা একটু চেক আচ্ছা করলে একটু। আপনি স্ক্রিনটা রেডি করেন, আমি একটা কোশ্চেন নিয়ে নেই ফাঁকে দিয়ে, আপনি স্ক্রিন রেডি করেন। স্ক্রিন রেডি আছে। হ্যাঁ শেয়ার দেন, সামিয়া আপু বলেন। ম্যাম আমার ইউটিউব ক্লাস নিয়ে একটা প্রশ্ন আছে। হুম, সেটা হচ্ছে ক্লায়েন্টকে কি শুধুমাত্র আমরা যে এসইও স্কোরটা থাকে সেটাই কি শুধু সে দেখবে নাকি অন্য কোনো কাজ আছে দেখবে বা অন্য কোনো আছে? ডেসক্রিপশনটা, দেখবে আপনি ডেসক্রিপশন কি দিলেন, টাইটেল কি করলেন, থাম্বনেলটা কেমন ডিজাইন করলেন, এগুলো দেখবে। আচ্ছা। আর স্কোরটা আরেকটা, বেড়েছে কি দিয়ে, এই বিষয়গুলো তো সে দেখবে। আচ্ছা আচ্ছা। আর আমি যে কিওয়ার্ড গুলো আমি ইয়া করেছি সেগুলোতে বেশিরভাগ কিওয়ার্ড গুলোতে ভেরি হাই এরকম দেখাচ্ছে, আর কিছু হ্যাঁ কিছু ভেরি লো দেখাচ্ছে। এখন আমি কোনটা সিলেক্ট করব? আসলে কি হাই অ্যান্ড মিডিয়াম রেঞ্জের গুলো আমাদের সিলেক্ট করা উচিত। ঠিক আছে, বাট আচ্ছা। তারপরও হুম। দেখা যাবে যে হাই অ্যান্ড মিডিয়াম গুলো আপনি তেমন পাচ্ছেন না আপনার এই ক্যাটাগরির আন্ডারে, তখন কি করবেন, তখন কিওয়ার্ড দিবেন না। তখন আমি হুম, বলবো যে ওই হাইলি কম্পিটিটিভ যে কিওয়ার্ড ওগুলোর সাথে আমাদের কম্পিটিশনে যাওয়া উচিত, যেটা দিতে আমি হবে। করি, আমি এটাই করি। কারণ দেখা যায় আচ্ছা যে লো অ্যান্ড মিডিয়াম ক্যাটাগরিতে ওই ওই ক্যাটাগরির আন্ডারে লো অ্যান্ড মিডিয়াম কিওয়ার্ডস আমি পাচ্ছি না, তখন আমি হাই গুলোও নিই, কিছু করার নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে লো যদি আমি লো লো পেলে আমি কি লো গুলা নিব? হ্যাঁ লো গুলোও দিবেন, মিডিয়াম গুলোও নিবেন, পাশাপাশি হাইও আচ্ছা। নিবেন, সকলগুলো আর নিবেন। ভেরি ভেরি লো মিলাবেন, সেটাও নিব? হ্যাঁ হুম। হ্যাঁ নিতে পারবেন, আপু ভেরি লো তো আরো নিতে পারবেন, ওইটা আচ্ছা ইউজেস আরেকটা, র্যাঙ্ক। ও আচ্ছা, ভেরি লো অনেকগুলো আসে কিন্তু আমি ভাবি যে এটা দিয়ে তো মনে হয় হ্যাঁ কিছুই হবে না, না এটা লো সেই তো জন্য। হচ্ছে আপনার কম মানে কম্পিটিশন লো, এবং ও কম্পিটিশন লো আচ্ছা আচ্ছা। থাকলে দেখা যায় যে সার্চ ভ্যালুটা আলটিমেটলি লো এর দিকে থাকে, সমস্যা হুম। নাই, নিতে পারবেন ওগুলো। আচ্ছা ম্যাম, আরেকটা কথা, আপনি বলেছিলেন যে ইমেজ আর ভিডিও কন্টেন্টে আমাদের অনেক বেশি দক্ষ হতে হবে, হ্যাঁ। হুম। তো মানে সেক্ষেত্রে আমরা তো শিখছি মাত্র, দক্ষতা অর্জনের জন্য আমরা মানে কি করতে পারি? আপনি বলেছিলেন যে বিভিন্ন সাইট থেকে ইয়া এনে এগুলো আমরা রিডিজাইন করব বা হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করবো বেশি বেশি, তাই না? হ্যাঁ তো এখানে সেগুলা প্র্যাকটিস তো করা ছাড়া বিকল্প নাই, আর আর কিছু বিকল্প নাই এটা। এখন আমি সেটা চেষ্টা করছি, কিন্তু মানে আমি তো আপনাকে একটু দেখাতে চাই যে আমি এগুলো করেছি, কেমন হয়েছে কি হয়েছে। আচ্ছা আচ্ছা, অন্য আরেকটা ক্লাসে আপনার কিছু ডিজাইন আমাকে শেয়ার করবেন, অথবা আপনার পেজে পাবলিশ করে দেন আমাকে শেয়ার করবেন, আমি একটু আপনাকে সাজেশন দিয়ে দেবো কি কি আচ্ছা ইমপ্রুভমেন্ট আনতে হবে। ঠিক আছে ম্যাম, মানে সব ধরনের কন্টেন্টই কিন্তু আমি মানে হ্যাঁ চেষ্টা ট্রাই করব। করেন, হ্যাঁ ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ওয়েলকাম। আচ্ছা সবুজ ভাই বলতেছেন কাস্টমাই কি প্লেলিস্ট এটা আনতে পারছেন না, তাই না? কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে আপনি ফিচার্ড সেকশন নামে একটা অপশন পাবেন লেআউটের আন্ডারে, ফিচার সেকশনে যে অ্যাড সেকশনে ক্লিক করবেন, ওখানে দেখবেন প্লেলিস্ট অপশন আছে, ওইটাতে ক্লিক করলে চলে আসবে, এবং অবশ্যই আপনার প্লেলিস্টে যেন ক্রিয়েটেড থাকে, ক্রিয়েটেড না থাকলে কিন্তু হবে না। ঠিক আছে,
আচ্ছা, কই অনিমেষ দা শেয়ার কোথায় আপনার স্ক্রিন কোথায় গেল? এখানে, এই যে এখানে আসছে। যান আপনি ইউটিউবে, যান আপনি ইউটিউবে তো যেতে হবে। ইউটিউবে আগে প্লে করেন, নাহলে আমি বুঝবো কিভাবে? এই যে ইউটিউব তো এখানেই। আমি তো বুঝতেছি না, আগে দেখি। হ্যাঁ, হ্যাঁ, সাইন ইন নেই, আপনি সাইন ইনে ক্লিক করেন। সাইন ইনে ক্লিক করে মেল দিয়ে লগ ইন হন। হুম। এটা কি দিব, এখানে টিপবো? হ্যাঁ হ্যাঁ, এই ইমেলটা নেন, আচ্ছা পাসওয়ার্ড দেন। আচ্ছা, দিচ্ছি। এগুলোর সাইন ইন তো হয়ে থাকলে সুবিধা হতো দেখতে। পাসওয়ার্ড আবার দিচ্ছেন রং। না, এটা তো রং হওয়ার কথা না। রং যদি না হয়, আমাদের রং হইতে পারে, গুগলের রং হবে না। রং না যদি না হয়, সে কখনোই রং বলবে না। এই যে এখন ঠিকটা দিয়েছেন, আপনার ফোনে ইয়েস দেন, আপনার ফোনে, ফোনে। আমার ফোন ফোন তো ফোনে কাছে, কাছে মনে হয় নাই, ফোনটা একটু নিয়ে আসতে হবে বাইরে। ফোন কি বেশি দূরে, মানে আপনার বাড়ির ভেতর না ফোন? দাঁড়ান একটু দেখি, পাশের দৌড়ে রুমে নিয়ে থাকার আসেন, কথা। নিয়ে এসে পাশের আপনি রুমে থাকার কথা। ইয়েসে ক্লিক করেন। ফোন তো বাড়িতে থাকা উচিত, তাই না? আচ্ছা, আজকে স্ক্রিন শেয়ার দিতে হবে, আপনাদের কাজ আছে, রেডি থাকেন একজন। স্ক্রিন নিয়ে রেডি থাকেন, যে ঝটপট কাজ করতে পারবেন। ঝটপটের কাজ আজকে। ভাই ফোন আচ্ছা, পাওয়া গেছে? মোবাইলটা তো পেলাম না, কোথায়, নিচে নিয়ে গেছে নাকি? আমার একটা ছেলে আছে তো, নিচে মনে হয় না, নিয়ে এটা গেছে তাহলে সম্ভবত। ফোন ছাড়া হবে না, আপনি তাহলে পরে রেডি রেখেন, পরে দেখে দেবো ক্লাস শেষে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এই সময় এটা পরে করে নিচ্ছি তাহলে। ঠিক আছে, আপনি ফোন হাতে নিয়ে আপনি সাইন ইন হয়ে থাকেন, দেন আমি দেখে দিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েটেড অর নট। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। ওকে, এখন আর কারো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলে ফেলেন ম্যাম, ঝটপট। আমার ওই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে তো আমি ফলো ব্যাক দিতে পারতেছি না, এটা ওই প্রবলেমটা রয়ে গেছে। আর আপনি টুইটার অ্যাকাউন্ট ব্লক করে রাখছে, আপনি কয়টা পিন দিয়েছেন? 7টা 8টা এরকম 10টা মতো। এটা অ্যাকশন ব্লক আছে, হ্যাঁ, ব্যাক করে দেন, কিছুদিন পরে দেন। আর আর কন্টিনিউয়াস ডেইলি একটা মিনিমাম পিন দেন, না হলে কিন্তু এগুলো ছুটবে না। আচ্ছা, আর ম্যাম অ্যাক্টিভিটি না থাকলে ছুটবে না। আচ্ছা, আর টুইটার অ্যাকাউন্টটা এটা তো মানে ওরা জানতে চাইছিল যে এটা অথেন্টিক কিনা, মানে তো আমি তো যা বলেছে ওরা তাই করছি। পরে 6 থেকে 7 দিন সময় চেয়েছিল, হুম। আর দিন এখনো কোনো ফিডব্যাক দেয় নাই মেলে। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা আগামী ক্লাসের শুরুতে মনে করিয়েন, আমি তো দেখবো না কি অবস্থা, ঠিক আছে? টুইটারটা, ঠিক আছে। পিন্টারেস্ট না, পিন্টারেস্টে অ্যাকশন ব্লক, সমস্যা নেই, অ্যাকাউন্ট জীবিত আছে। ওইটা আপাতত হচ্ছে জাস্ট একটা করে পিন দেন। আর আর ওল্ড ওল্ড আরেকটা প্রবলেম আছে ম্যাম, অ্যাড অ্যাকাউন্টে একটু দেখানো প্রবলেমটা ছিল, বলেছিলেন পরে এক সময়, তো ওটা কি? তাহলে আপনার কালকে দুটো স্ক্রিন একদম রেডি রাখবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসের শুরুতে আপনারটা দেখে দেবো, ঠিক জি আছে? জি, জি জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, চানু দত্ত। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ম্যাম, বলতেছি যে ম্যাম আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ম্যাম টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিছে ম্যাম। এখন ম্যাম ওইটা আমি ওই রেস্ট্রিক্টেড অর্থাৎ দূর করার জন্য ওইটা হুম। আমি ওই আইডেন্টি কার্ড যখন ওইটা সাবমিট দিচ্ছি, হুম। ওই আইডেন্টি কার্ডটা সাবমিট দেওয়ার সময় ওই আপনার স্ক্যান হয় না, ওই স্ক্যানটা করতে পারতেছি না, ওইটা নিচ্ছে না ম্যাম। ফোন থেকে না পিসি থেকে? ম্যাম পিসি থেকেও চেষ্টা করছি, পিসি থেকে হলেও ওই স্ক্যানের একটা ছবি আসে, ওইটা বলে যে ওই মোবাইল থেকে স্ক্যান করার জন্য। এখন মোবাইল থেকে অনেকবার করছি, এখন বলতেছে ওইটা সাবমিট হয়েছে, কিন্তু ওই আমি কান্ট্রিও চুজ করছি, বাংলাদেশ দিছি, কিন্তু ম্যাম ওই আমি ওইটা করতে পারি নাই, ওই আইডেন্টি কার্ডের ছবিটা ওইটা সাবমিট করতে পারি নাই। ফোন থেকে করতে পারেন নাই কেন? ম্যাম ওইটা ম্যাম দিচ্ছে না ম্যাম, আমি অনেকবার চেষ্টা করছি। আপনার কোনো মেইল আসছে লিঙ্কডইনে? হ্যাঁ ওই একটা কোড আসছিল, কোডটাও দিছি। না, আর কোনো মেল আসছে যে টেম্পোরারি রেস্ট্রিক্টেড করা হলো বা এই করো সেই করো, কিছু মেল আসছে কি? ওইটা আসছে ম্যাম, আর কিছু আসে নাই। এখন অপশনটা তো আসলে ফোন থেকে করার, আসলে পিসি থেকে হলে তো এটা দেখে আমি একটা সলিউশন দিতে পারতাম। ম্যাম পিসি থেকে, পিসি ম্যাম থেকে নেবে পিসি না, তো এখন আছে। নেবে না। আমি একটা অ্যাকাউন্ট কিছুদিন আগে দেখলাম, তো পিসি থেকে নিচ্ছে না ওটা। ফোনে আহ ফোন থেকে ওটা ট্রাই করতে বলতেছে আপলোড দেওয়ার জন্য। হ্যাঁ ওইটা ফোন থেকেও ট্রাই করছি। তাহলে তো মুশকিল হয়ে গেল লিঙ্কডইন অ্যাকাউন্টটা, ঠিক আছে? এখন ম্যাম ওইটা কি করতে পারবো, আরেকটা বিকল্প খুলবো? ওইটার বিকল্প খুলতে হবে, সবকিছু হিস্ট্রি ক্লিন করে প্রয়োজনে
অন্য ব্রাউজার থেকে করেন এবং দেখা যায় এখন এখন হচ্ছে আপনার আইপি ইস্যু ধরছে, ঠিক আছে? এক আইপির আন্ডারে মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে ওই অ্যাকাউন্ট গুলো ব্যান হচ্ছে আপনার, লাইক হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোর মতন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কিন্তু সেম থিং হয়, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি ওই অর্থাৎ রেস্ট্রিক্টেডটা তোলার জন্য, কিন্তু ম্যাম আমি সব অর্থাৎ ফর্মুলা অ্যাপ্লাই করছি, কিন্তু ম্যাম দেখতেছি যে ওই আমার আইডি কার্ডটা সাবমিট দিতে পারতেছি না, আর সবগুলো করছি আচ্ছা, আইডি কার্ড এখন সাবমিট দিতে পারেন না, এটাও একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? আপনি আরেকটা ফ্রেশ আইপি থেকে একটা ডিফারেন্ট ব্রাউজার থেকে একটা অ্যাকাউন্ট খোলেন, নামটা একটু চেঞ্জ করে বা মডিফাই করে দেন, এবং যেহেতু আইডি কার্ড সাবমিট দেননি, সো এটা আসলে আপনি নাকি এটা তো আসলে বোঝার উপায় নেই। সো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, আইডি কার্ড সাবমিট দেননি, ঠিক আছে? আইডি কার্ডটা থাকুক। এবং আসলে আপনাদের কিছু অবশ্যই মিসিং হয়, নাহলে কেন অ্যাকাউন্টে এরকম হবে, রেস্ট্রিক্টেড কেন হবে? আমি কানেক্ট ম্যাম দিতে না আমি করি, যদি কানেক্ট দেন তাহলে হবে। অ্যাকাউন্টে ইনফো যদি ব্লাঙ্ক থাকে কিছু, আপনার পোস্টের অ্যাক্টিভিটি যদি প্রফেশনাল মনে না হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে রেস্ট্রিক্টেড আসতে পারে। যদি মনে হয় যে না আমি এখন সময় দিতে পারবো না লিঙ্কডইনে, সো আপাতত আমি খুলবো না অ্যাকাউন্ট, যখন সময় পারবো তখন দিব। এটা কিন্তু অন্যগুলোর মতো না যে খুলে রেখে দিলাম, সো আমার কাজ হয়ে গেল, এরকম কিন্তু না। সো অবশ্যই আপনাদের কিছু মিস্টেক হয়, তাহলে কেন রেস্ট্রিক্টেড হবে বলেন? ম্যাম এখন তো আমি খারাপ কিছু করি নাই, এখন দেখতেছি হঠাৎ করে আমাকে এটা তো রেস্ট্রিক্টেড করে যদি ধরতে পারতেন যে আপনি খারাপ করেছেন না ভালো করেছেন, তাহলে তার রেস্ট্রিক্টেড হতো না। হ্যাঁ, এটা সবাই বলে যে ম্যাম আমি কিছুই করি নাই, আমার অ্যাকাউন্ট কেন এমন হলো। কিন্তু এখন এটা মেইন থিংটা কি ওটা ফাইন্ড আউট করা অনেক কঠিন। যেমন প্রায় সময় অনেকে স্ক্রিনশট দেয়, আমি দেখি পিন্টারেস্টে ক্লাস হয়েছে আরো 15 দিন আগে, মেইল এসে আছে হচ্ছে পিন্টারেস্টের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। তারা সে ভেরিফিকেশনই করেনি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যে এখনো তাকে মানে অ্যাক্টিভ রেখেছে, এটাই তো অনেক বেশি। তো আসলে যে নিজেরটা তো যদি আমরা নিজেরা ভুলটা ধরতে পারতাম, তাহলে তারা আমাদের অ্যাকাউন্টের প্রবলেম হতো না। ভুল অবশ্যই কিছু থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি তারপরে আপনার আপু অ্যাকাউন্টটা মোবাইলটা পাইছি। মোবাইল পেয়েছেন, রাখেন, এখন আর শেয়ার দেওয়ার সময় নেই, এখন আমাদের টপিকে যেতে হবে। ক্লাস শেষে আবার আমাকে বলিয়েন, চেষ্টা করব দেখে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা আপনি ঠিক আছে। সাইন ইন হয়ে থাকেন, আপনি ওই যে কোড যাবে বা ট্যাপ করতে বলবে ইয়েস, আপনি ওটাতে সাইন ইন হয়ে থাকেন, দেন আমি দেখে দেব, ঠিক আছে? আচ্ছা আজকে আজকে আপনাদের দেখাবো হচ্ছে এই যে এটা ক্রিয়েটিং আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মানে কি আমরা এখন ওয়েব ডেভেলপারও হয়ে যাব নাকি, তাই না? বিষয়টা এরকম, হ্যাঁ আমাদের ওয়েব ডেভেলপারও হইতে হবে। কারণ হচ্ছে এসইও, অন পেজ এসইওর যেই ফ্যাক্টরটা, আমরা বিষয়গুলো তো দেখেছি যে অন পেজ এসইওটা মূলত কোথায় করতে হবে বলেন তো? অন পেজ ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটের, রাইট, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যে হচ্ছে আমাদের অন পেজ এসইও করতে হবে। এখন মনে করেন যে আমি হচ্ছে রান্না বান্না পারি, ধরেন যে আমি রান্না বান্না পারি, তো আমার কিচেনে আমার মনে করেন যে একটা আইটেম বা একটা মেনু আমার রান্না করতে আমার মনে করেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে। সেম রান্নাটা মনে করেন যে আমাকে একটা আননোন একটা কিচেনে নিয়ে ফেললো, যে এখানে এই রান্নাটা করতে হবে, সেখানে কিন্তু ওইটা আমি কিন্তু ওরকম কমফোর্টেবল ওয়েতে কিন্তু করতে পারবো না, কারণ আমি এখানে জানি না কোথায় কোন ইনগ্রিডিয়েন্টস আছে, বা এখানকার কোন দেখা গেল যে এখানে চুলার সিস্টেম ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট, সো আমার জন্য সেটা কিন্তু একটু কনফিউজিং হয়ে যাবে। দ্যাটস ওয়াই কিন্তু আমার কিন্তু রান্নাটা করতে পারবো, বাট আমার রান্নাটা কমপ্লিট হইতে কিন্তু আরো এক্সট্রা টাইম দিতে হবে এখানে, তাই না? কারণ আমি ইন্টারফেসটা চিনি না, আমি আশেপাশে পরিবেশটার সাথে আমি অপরিচিত, আমার পরিবেশটা আমার সাথে। সো এই ওয়েবসাইটের ক্ষেত্রে সেম, দেখেন আমাদের এসইওটা করতে হচ্ছে বলেছি কোথায়, ওয়েবসাইটের ভিতরে, মানে একটা যে ব্লগ পেজ ওপেন করলাম মানে যা যা দেখা যাচ্ছে সবই এসইওর মধ্যে পড়ে। সো এখন যখন আমি একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যে এসইও করব, বাট ওই ওয়েবসাইটের কাস্টমাইজেশন বা ডেভেলপমেন্ট সম্পর্কে যদি আমার কোনো ধারণাই না থাকে, আপনি এসইও বোঝেন বাট এর আশেপাশের কিছুই চেনেন না, আপনার কাছে মনে হবে যে আমি অন্ধকারের মধ্যে একটু আলো নিয়ে খেলা করছি, তাই না? অন্ধকারের মধ্যে একটু আলো নিয়ে খেলা করছি, আশেপাশে সব অন্ধকার, আমি কিছুই চিনি না, কিছুই দেখতে পাই না আশেপাশে, এরকম অবস্থা হবে। এই কারণে আমাদের ওয়েবসাইটের ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু ধারণা থাকতে হয়। এবং আপনাদের নিজেদেরও একটা পোর্টফোলিও ওয়েবসাইট যদি বানাতে চান, সেক্ষেত্রে এই মেথডগুলো মানে খুবই ইজি। ওয়ার্ডপ্রেসটা দেখবেন, তো ওয়ার্ডপ্রেসে হচ্ছে এই সিএমএসটা হচ্ছে খুবই সিম্পল, অনেক হয়তো বা পারেনও আপনারা। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে একটা সাইট বিল্ড করে ফেলা যায়। এবং যারা প্রফেশনাল ওয়েতে কাজ করবেন সবারই কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত আমি মনে করি। এবং যারা আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট খুঁজতে চান বা ক্লায়েন্ট পে নিয়ে কাজ করতে চান,
তাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে দেখা যায় যে আউট অফ মার্কেট প্লেস, দ্যাট মিনস ফ্রম সোশ্যাল মিডিয়া থেকে যখন আপনি ক্লায়েন্ট জেনারেট করতে যাবেন, তখন আপনার একটা স্ট্রং আইডেন্টিটি প্রয়োজন। একটা স্ট্রং আইডেন্টিটি ছাড়া ক্লায়েন্টসরা হচ্ছে আপনাকে আসলে ওইভাবে ট্রাস্ট করতে পারবে না যে আসলে আপনি কে, স্ক্যামার না আপনি মার্কেটার বা কে আপনি। আপনাকে আসলে যখন একটা আপনার ওয়েবসাইট থাকবে পোর্টফোলিও, আপনার 2 ঘন্টার ইন্টারভিউ আপনার 20 মিনিটে হয়ে যাবে, এবং দেখবেন যে ক্লায়েন্টরা আপনাকে আপনাকে ট্রাস্ট করতে পারছে আপনার কাছে কাজ করতে দেওয়ার জন্য। কারণ দেখা এই কাজগুলো আমরা ডিজিটাল মার্কেটিং এ যেই টাইপেরই কাজ করি না কেন, ক্লায়েন্টসদের কিন্তু অলমোস্ট অলমোস্ট সকল টাইপের কাজে কিন্তু ক্লায়েন্টসদের তার প্রোফাইলের ক্রেডেনশিয়ালস গুলো আমাদেরকে দিয়ে দিতে হয়। হয় আপনার ওয়েবসাইটে লগ ইন দিতে হচ্ছে, অথবা সোশ্যাল গুলোর অ্যাক্সেস শেয়ার করা লাগছে, তাই না? এই সকল কিছু তার কাছে কি অনেক ভ্যালুয়েবল না? সো এগুলোতে যখন সে আপনাকে অ্যাক্সেস দিবে, অবশ্যই আপনার প্রতি তার একটা ট্রাস্ট থাকতে হবে। সো সেই ট্রাস্টটা বিল্ড হয় আপনার যদি একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকে। সো ওয়েবসাইট ক্রিয়েট করতে কি কি প্রয়োজন হয়, দুটো ম্যাটেরিয়ালস কি কি লাগে সেটা। ওয়েবসাইট আমি বিল্ড করবো, সো একটা আমার জিমেল আইডি লাগবে আর ডোমেইন হোস্টিং লাগবে। রাইট রাইট, ডোমেন হোস্টিং আমার লাগবে। এই দুটো ম্যাটেরিয়ালস লাগবে। যখন আপনি ডোমেন হোস্টিং পারচেস করবেন, ডোমেন হোস্টিং পারচেস করার পরে ডোমেনকে সাথে হোস্টিং কানেক্ট করতে হয়, এবং কানেক্ট করার পর আমরা হচ্ছে একটা সি প্যানেল পাই। সি প্যানেল দ্যাট মিনস কন্ট্রোল প্যানেল। সে কন্ট্রোল প্যানেলটা ওভারঅল এভরিথিং কন্ট্রোল করে, বাট মেইনলি সেখানে আমাদের তেমন সচরাচর তেমন কাজ থাকে না। লাইক হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে ফেসবুকের, এটা কিন্তু মোটামুটি বলতে গেলে যে কন্ট্রোল প্যানেল। আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনার ফেসবুক পেজ, এভরিথিং সে কন্ট্রোল করছে, আপনার পেমেন্ট মেথড সবকিছু কন্ট্রোল করছে। বাট ওখানে কিন্তু আমাদের সবসময় কাজ থাকে না, আমাদের মেইন কাজটা থাকে অ্যাড অ্যাকাউন্টে। তো একটা কন্ট্রোল প্যানেল পাওয়া যায়, এবং ওই কন্ট্রোল প্যানেলের আন্ডারে আমাদের অনেক ধরনের সিএমএস নিয়ে কাজ করার অপশন থাকে। তার মধ্যে সব থেকে পপুলার সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, জুমলা, এরকম অনেক ধরনের অনেক নামের বিভিন্ন নামের সিএমএস আছে, এবং এক একটা ফিচার্স এক এক রকম। এবং এই ওয়ার্ডপ্রেসটা কেন আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে এখানে রেখেছি, কারণ ওয়ার্ডপ্রেস ইউজার বেশি ওয়ার্ল্ডের 63% প্লাস, মেবি এটা 2023-এর আমি দেখেছিলাম, রিসেন্ট আমি জানি না। সো 63% প্লাস হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা। তাহলে এইটার ইউজার বেশি, সো এটার আপনার ক্লায়েন্টসও পাবেন বেশি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এসইওর জন্য। সো এখন এই ওয়ার্ডপ্রেসটা তখন আমাদের সি প্যানেলের আন্ডারে এটা ইনস্টল করতে হয়। ইনস্টল করে দেন একটা আমরা ড্যাশবোর্ড পাই। সো আপনাদের আপাতত তো আপনাদের ডোমেন হোস্টিং নেই, তাই না? সো যেহেতু ডোমেন হোস্টিং নেই, এবং অনেকে হয়তো বা আরো পরবর্তীতে এগুলো পারচেজে হয়তো বা আপনারা আগ্রহী হতে পারেন, বাট এটার জন্য যদি আপনাদের প্র্যাকটিস বন্ধ থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা শিখতে পারবেন না। কারণ এটা দেখলে মনে হবে বিশাল কিছু, অনেক কঠিন মনে হয়, বাট আসলে খুবই সহজ। অন পেজ এসইওর কাজ খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং, যেটা প্র্যাকটিক্যালি না করলে আপনারা সেটা ফিল করতে পারবেন না। সো এর জন্য আমাদের বিকল্প ওয়েটা কি, আমরা কি শিখবো না, প্র্যাকটিস করবো না উইদাউট ডোমেন হোস্টিং? অবশ্যই করব। তার জন্য আমরা কি করব, ফ্রিতে আমরা ইউজ করতে পারবো ওয়ার্ডপ্রেস। ফ্রিতে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবো। অনেক সাইটই আছে যারা ফ্রিতে আপনাকে ওই সেম ফিচার্স, এভরিথিং সেম, সবকিছু সেম। আমার ডোমেন হোস্টিং পারচেস করে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেমন হবে, আপনারা এখন ফ্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওইটারও ইন্টারফেস সেম হবে। প্র্যাকটিসও করতে পারবেন, বাট মাঝে মধ্যে টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, লাইক ওদের সার্ভার ডাউন থাকতে পারে, হয়তোবা লোড নিতে সময় নিতে পারে। তো এই আমরা ফ্রিতে কাজ করে এই একটু প্রবলেম তো একটু আমাদেরকে সহ্য করেই নিতে হবে, তাই না? ছোটখাটো প্রবলেম তো আমাদের একটু সহ্য করে নিতে হবে। এই যে pantheon.io এই সাইটে চলে যাবেন। কে স্ক্রিন শেয়ার দিবেন? কে স্ক্রিন ও, শেয়ার আমি দিবেন? দিতে চাই, আমার হচ্ছে আমি ডোমেইন দেব কেনা আছে। আমি দেব শেয়ার করে ফেলেছেন আপু? ডোমেন কেনা আছে? জি আপু। ডোমেন কেনা থাকলে আপনারটাতে দেখালে ঝামেলা হতে পারে, কেন আপনার ডোমেন হোস্টিং কানেক্টেড কিনা আই ডোন্ট নো। না না, আমি এখনো কোথাও কিছু কানেক্ট করি না, হ্যাঁ, জাস্ট এগুলো কিনে করতে হবে। রেখেছি। এখানে অনেক কাজ আছে আপু, ডোমেন হোস্টিং কানেক্ট করা, এসএসএল অ্যাক্টিভ করা। হ্যাঁ, আমি সবই এখানে দেখাবো, বাট ফ্রি ওয়েতে। সো আপনার ওটাতে আপনি ঠান্ডা মাথায় করলে ভালো। ঠিক আছে ভাই, লিঙ্কটা তাহলে ওপেন করে ফ্রিতেই ফেলেন। করি এখন, মানে শিখে হ্যাঁ হ্যাঁ রাখি। হ্যাঁ, ফ্রিতেই করেন আপু, জি আপু। ফ্রিতেই করেন, দেন ওইটা কিছুদিন পরে চালু করেন। ভাই যে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কটা ওপেন করেন। কোথায় দিয়েছেন আপু? ও,
চ্যাট বক্সে বক্সে দিয়েছি, সবাই নিয়ে নেন লিঙ্কটা ওপেন করে এখানে আমাদের আমি সাইন আপটা আপনাদের দেখিয়ে দিই। খুবই সিম্পল সাইন আপ, আসলে আপনাদের পারা উচিত, তারপরও আপনাদের দেখিয়ে দিই, যেন অনেকেরই আছেন একটু দুর্বলতা আছে, যেন প্রবলেম না হয়। তা আর কত আপনাদের সহজ করে দেব বলেন? তারপরে যদি আপনারা কনফিডেন্স না পান আর কাজ করতে না পারেন কিভাবে হবে বলেন? এখানে লগ ইন আছে, স্টার্ট ফ্রি আছে। স্টার্ট ফ্রিতে অবশ্যই যাব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই। সো ক্লিক অন স্টার্ট ফ্রি। দেন এখানে কন্টিনিউ উইথ গুগল, কানেক্ট উইথ গুগল দিয়ে চলে যান, অ্যাকাউন্ট খুলে ফেলেন। সিম্পল হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট চুজ করেন, দেন কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক দেন। ওকে, ওয়েট, এখানে বলতেছে একটা ফার্স্ট নেম দিতে। হ্যাঁ, একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেন। যে এটা কি আমার নাম নাকি ওয়েবসাইটের নাম? ও আচ্ছা, এটা কি শারমিন আপু স্ক্রিন শেয়ার দিয়েছেন, তাই তো? আচ্ছা জি আচ্ছা আপু। আচ্ছা, দেন আপনার আপনার নাম দেন, আপনার নাম দেন। ওই নাম তো লেখা যায় না। ও এখন লেখা যাচ্ছে। আচ্ছা, আমি তো ভাবছি সাইফুর ভাই শেয়ার দিল দেখলাম। আচ্ছা দেন, একজন দিলে হয়েছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে লোকেশন বাংলাদেশ, ঠিক আছে। দেন ইয়েস এ ক্লিক করবেন। আর ইউ অ্যান এজেন্সি? নো। দেন হচ্ছে টিক মার্ক, হ্যাঁ আই এগ্রি, তাদের টার্মস অফ সার্ভিস আমরা এগ্রি, দেন কন্টিনিউ। আচ্ছা, এখানে কি আপু ডোমেন নামটা কি অটো ওরাই ক্রিয়েট করে দেয়? না না, ডোমেন নামটা আপনিই নিবে, আপনারাই নিবেন, এটা যাবো একটু পরে। এটা লাইক হচ্ছে প্যান্থিয়ন সাইটে আমরা কোথায় আসলাম, ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে। দেন সাইটস এ ক্লিক করেন। ও ওইটাই কি নাম দিয়ে দিলাম নাকি? আচ্ছা, সাইটস, ওই যে বাম পাশে সাইটস আছে, ওই সাইটস এ ক্লিক করেন। হ্যাঁ, এই যে সাইট এখন ক্রিয়েট করতে হবে। এখন যেটা ক্রিয়েট করবো, এখন যে নামটা দেবো ওইটা হচ্ছে আপনার যে ডোমেন, যে নামটা নেবেন, এবং ওই ডোমেনটা সাব ডোমেন টাইপ স্ট্রাকচার হবে, মেইন ডোমেন টাইপ কিন্তু স্ট্রাকচার হবে না। কারণ ওদের এক্সটেনশন তো রাখবে নামের মধ্যে, তাই না? আমাকে তো আর একদম farjana.com দিয়ে দেবে না। ফারজানা ডটের সাথে ওদের যে এক্সটেনশন গুলো আছে ওগুলো অ্যাড করে দিবে, যেটা লুকটা একটু পরেই দেখতে পারবেন। এখানে এখন আপনি ক্লিক করেন ক্রিয়েট আ ফ্রি সাইট। আচ্ছা, এটা আমরা কোন সিএমএস এ করবো? ওয়ার্ডপ্রেস। ক্লিক অন ওয়ার্ডপ্রেস। ওকে, এখন যে নামটা দিবেন উইদাউট এনি স্পেস, সেটা এই যে ডান পাশে দেখছেন ইউআরএল, সাইট নেম যেটা দেখাচ্ছে, এখানে আপনার নামটা থাকবে। এখন যে নামটা দিবেন .pantheonsite.io, এই এক্সটেনশন থাকবে। এখন নামটা কি নিবেন আপু? একটা নাম দেন যে কোনো। কিন্ডারবার্ডি, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন ইউনাইটেড স্টেটসে থাকবে, এখানে চেঞ্জ করা যাবে না। নিচে চলে আসেন, কন্টিনিউতে ক্লিক করেন। স্পেস ছাড়া থাকবে কিন্তু নামটা, আবার দেখে নিন উইদাউট হ্যাঁ, স্পেস। স্পেস তো দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, নাম পাশে স্পেস থাকবে না। হ্যাঁ, চলে যান এখন কন্টিনিউতে। ওকে, দেন লোড হচ্ছে, লোডিং ড্যাশবোর্ডটা লোড হচ্ছে, একটু সময় লাগবে, এখানে 1 থেকে 2 মিনিট সময় নেবে। সিএমএস মানে কি আপু? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, লাইক হচ্ছে অনেক ওয়েবসাইট আছে না কোড দিয়ে করে, কোনো ওয়েবসাইট আছে কোডিং এর মাধ্যমে বিল্ড হয়, সেখানে HTML, তারপরে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট, এগুলো বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিল্ড করা হয়। আবার এই সিএমএসটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে, মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে দুনিয়ার সব থেকে ইজি সিএমএস, ঠিক আছে? এটা সবাই পারবে এটা ইউজ করতে। এত এত ফাংশনস, এত এত প্রোগ্রামস, কিন্তু অনেক ইন্টারেস্টিং কাজগুলো, আসলে অনেক মজার। ঠিক আছে, আমি মনে হয় যদি ওয়েবসাইট, সরি, ডিজিটাল মার্কেটিং এ যদি কিছু না করতে পারতাম, আমি মনে হয় ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে চলে যেতাম। এই কাজগুলো অনেক ভালো লাগে, অনেক ইন্টারেস্টিং। ওয়ার্ডপ্রেসের কাজগুলো খুবই ইন্টারেস্টিং, দেখবেন আপনাদের ভালো লাগবে। আচ্ছা ম্যাডাম, কোডিং দিয়ে ওয়েবসাইট বিল্ড করা ভালো নাকি এমনিতেই ভালো, মানে কোনো সাইট দিয়ে? বোথ, দুই রকমের ফ্যাসিলিটি পাবেন। লাইক মনে করেন কোডিং দিয়ে কি একদম কাস্টম, আপনার কোনো ম্যাচ করবে না,
এবং ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব এক্সপেন্সিভ। এই যে এত এত লক্ষ লক্ষ বিজনেস সবাইকে এত আপনার খরচ বহন করতে পারে? এই যে এত এত যে অনেক এক্সপেন্সিভ কোডিং এর মাধ্যমে করলে, তার বিপরীতে ওয়ার্ডপ্রেসে করলে অনেক খরচ কম এবং আমাদের ক্লায়েন্টরাও অপারেট করতে পারে। কোডের গুলা কিন্তু ক্লায়েন্টসরা কিছুই বোঝে না এবং এগুলো আসলে ইউজার ফ্রেন্ডলি। এই সিএমএস এর মাধ্যমে করলে কি হয়, এটা এতটা মানে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে এতটা ইউজার ফ্রেন্ডলি হয় যে আমাদের ক্লায়েন্টরাও এখানে কি করতে পারছে, এগুলো এক্সপ্লোর করতে পারে আমাদের ক্লায়েন্টরাও। যে কোনো কিছু প্রয়োজন হলে দেখা যায় যে ওরা অনেক কিছু কাজ করে ফেলে, যে এটা করেছে ওটা করেছে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা এতটাই সহজ। তো আসলে যে কোনো কাজ আসলে ইউজারদের সুবিধার উপর বেস করে কিন্তু করতে হবে এবং এখানেও কিন্তু কোডের ব্যবহার আছে। এই ওয়ার্ডপ্রেসও আপনি চাইলে কোড ইউজ করে ডিজাইন করতে পারবেন। আপনি যদি চান যে না আমি কোড ইউজ করে ডিজাইন করব বা কাজ করব, সেটাও এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমেও করা পসিবল। ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। তারপরও একটা 8 থেকে 10 পেজের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করলে তারপর দেখবেন যে আপনার $1000 উপরে এটার চার্জ চলে আসে। তো হয়ে গেছে আপু, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করেন, পাসওয়ার্ড দিতে সেট করতে হবে। আচ্ছা এটা আচ্ছা দেখেন, প্যান্থিয়ন সাইটে আসার পরে আপনি ড্যাশবোর্ড থেকে বামে সাইটস লেখা যে এখানে আসবেন, এখানে আসার পরে আপনার এরকম দেখাবে ইন্টারফেসটা আফটার ক্রিয়েটিং দ্য সাইট। তাহলে যখন প্রত্যেকবার সাইটে কাজ করতে যাবেন, কিভাবে সাইটটা ওপেন করবেন বা লগ ইন হবেন, সাইট অ্যাডমিন দেখেন আপু লেখা আছে কোথায়, হ্যাঁ রাইট, সাইট অ্যাডমিনে ক্লিক করেন। এখান থেকে আমাদের প্রত্যেকবার লগ ইন হতে হবে। সাইট অ্যাডমিনের ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে, কন্টিনিউ। দেন সাইটের টাইটেল, ইউজার নেম এগুলো পরে দিলেও চলে। একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা তো এখানে দেখা যাচ্ছে, হাইড করেন, পাসওয়ার্ডটা হাইড করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। টাইটেলটা কি হবে? টাইটেল, সাইটের টাইটেল একটা টাইটেল থাকবে যে লাইক ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা সুপার পেট ফুড স্টোর। মানে আমি যেটা নিয়ে কাজ করব সেটা। হ্যাঁ হ্যাঁ, টাইটেলটা আমরা আপু হয়নি, পাসওয়ার্ড হয়নি, স্ট্রং দিতে করতে হবে। টাইটেলটা আমরা সেট করতে পারবো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেও, সেটা দেখাবো, এই কারণে আমি এখানে দিচ্ছি না টাইটেলটা। ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে। সবই তো দিলাম, তাও মিডিয়াম দেখাচ্ছে। আপনার ইয়া দিয়েছেন, নাম্বার দিয়েছেন, নাম্বার স্পেশাল, দিয়েছি, স্পেশাল ক্যারেক্টার দিয়েছি, ক্যাপিটাল লেটার, আরো লং স্মল। করতে হবে, আরো লং। এখানে বলা নেই, বলা থাকার তো কথা। ইউজার নেম আপনার সাইটে যে নামটা দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন, এই যে এখন হয়েছে, কিছু একটা মিসিং ছিল আপু, ইউজার নেমে সাইটের নেম যেটা দিয়েছিলেন সেটা দিয়ে দেন। ম্যাম, এই নামটা যখন দিল কেন আমরা নর্মাল নাম দিতে পারতাম না? যেমন আমার নামটাই আমি দিয়ে দিলাম। সাইট টাইটেলে হ্যাঁ দিতে পারবেন, কিন্তু সাইটটা আপনার টপিক যে রিলেটেড ওটার আচ্ছা উপর আচ্ছা, বেস করে দিতে হবে। যে ইমেল দিয়ে সাইন আপ করছিলেন ওটাই দিন। তারপরে ওই যে বক্সে টিক মার্ক দেওয়া লাগবে। এখন ইনস্টল হবে ওয়ার্ডপ্রেসটা, এতক্ষণে ইনস্টল হবে, এখনো কিন্তু ইনস্টল হয়নি। হ্যাঁ ক্লিক করেন আপু, সেভ দিয়ে রাখেন, তাহলে বারবার পাসওয়ার্ড চাবে না। এখন ওই যে আপনার ইউজার নেমটা কিন্তু মাস্ট বি দিতে হবে। হ্যাঁ, ইউজার নেম যে কোনো কিছু দিতে পারেন, আপনার নিজের নাম বা যাই দেন তাই দিতে পারেন। এখন লগ ইনে ক্লিক করেন, লগ ইনে দেখবেন ইউজার নেমটা নিয়ে নিয়েছে, না দিতে হবে, ওই যে ওটা দেখাচ্ছে, হ্যাঁ রাইট। রিমেম্বার মিতে ক্লিক করে রাখলে কখনো চাবে না। এই যে আপু চলে আসছে কোথায়, আপুর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখন এই ড্যাশবোর্ডে যদি আসতে হয় এটা বুকমার্ক করে রাখবেন, কারো কঠিন মনে হলে এই পেজটা ড্যাশবোর্ডটা বুকমার্ক করে রাখবেন, আপনার প্যান্থিয়নের ড্যাশবোর্ডে যেতে হবে না, এই ওয়ার্ডপ্রেসের এইটাই বুকমার্ক করে রাখবেন। এবং এখানে যে ইন্টারফেসটা দেখছেন, আপনার পেইড যেই ড্যাশবোর্ডটা পারচেস ক্রিয়েট করবেন সেম ইন্টারফেস পাবেন। ঠিক আছে, তো এখানে প্রথম কাজ হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের থিম সিলেক্ট করা। থিম দ্যাট মিনস যে এটা হচ্ছে আমাদের সাইটের একটা কি বলা যায়, এটা লাইক হচ্ছে আপনার একটা ফাউন্ডেশন মতন, আমাদের বাড়ির যেটা ফাউন্ডেশন দিই ঠিক আপনার সাইটের একটা ফাউন্ডেশন বা একটা স্ট্রাকচার আমরা নিব, যেটা হচ্ছে থিমের মধ্যে। এখন থিমে হচ্ছে রাইট থিমটা চুজ করা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইওর পার্ট। যখন আমরা টেকনিক্যাল অডিট করি, টেকনিক্যাল অডিট কি, এসইও অডিট কি, এটা নেক্সট ক্লাসে এটা নিয়ে আমাদের ক্লাস হবে, যে আমাদের ওয়েবসাইটের অডিট বলে একটা বিষয় আছে। লাইক আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, সো তার এখন এসইও অপটিমাইজেশন প্রয়োজন আছে হয়তো বা অর নট, সেও জানে না আমিও জানি না। তখন
সে বলবে আমার সাইটটাকে অডিট করো। অডিট করতে হলে কি হবে, তার সাইটের যে ইস্যুস গুলো আছে সেই ইস্যুস গুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। কারণ কি দেখা যায় যে হিডেন এত এত ইস্যুস থাকে যেটা আমরা কি করতে পারি না সহজে, আপনার ভিজিবল না। লাইক মনে করেন আপনার হাতের জীবাণু, আমাদের হাতে যে ছোট ছোট জীবাণু থাকে এগুলোকে আমরা চোখে দেখতে পাই যে এত এত জীবাণু আছে, বাট আপনি মাইক্রোস্কোপে যদি দেখেন তা অসংখ্য জীবাণু দেখা যাবে, তাই না? তো ঠিক জি এরকমই আমাদের যে সাইটের ইস্যুস গুলো আছে এগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো আমাদের অডিট করে বিভিন্ন টুলস এর মাধ্যমে বের করে আনতে হয়। তো যখন আমরা অডিট করি তখন টেকনিক্যাল অডিটে আমরা কি দেখি, সাইটে রাইট থিম ইউজ হয়েছে কিনা, থিমটা লাইট ওয়েট কিনা। এখন কোন থিমটা আসলে রাইট থিম এটা আসলে বেটার বুঝবে কে, কার বোঝা উচিত? অবশ্যই ডেভেলপারের। ডেভেলপার যদি রং থিম চুজ করে দেয় এটা আসলে আমাদের ক্লায়েন্টের তো কিছু আসলে এখানে হাত নেই, কারণ তারা ফুললি ওই ডেভেলপারের উপরে আম, আহ, মানে কনফিডেন্ট থাকে যে না আমার এই ডেভেলপার আমাকে রাইট থিমটা দিবে। তো এখন আমি আপনাদেরকে একটা থিম সাজেস্ট করবো, সেটা হচ্ছে কেডেন্স থিম। মানে আমি বেশ কিছু থিম এক্সপ্লোর করেছি, প্লাস আমি একজন প্রফেশনালস এর সাথেও কাজ করেছি তখন, সেও আমাকে এই থিমটা সাজেস্ট করেছে কেডেন্স থিমটা নিয়ে কাজ করার জন্য। কারণ কেডেন্স থিমে এত এত ফিচার্স, যে এটা লাইট ওয়েট, এত ফিচার্সের জন্য এটা লাইট ওয়েট হয়ে গেছে। কারণ কি, কারণ এখানে দেখেন বাম পাশে একটা প্লাগইনস নামে একটা সেকশন দেখতে পাচ্ছেন, তাই না? প্লাগইনসে আমাদের কি করতে হয় জানেন? প্লাগইনসে আমাদের বিভিন্ন সাহায্যকারী টুল অ্যাড করতে হয়, এখন অ্যাড করতে হবে না কিছু, একটু পরে। লাইক হচ্ছে আমাদের মোবাইলে কিন্তু আমরা সকল অ্যাক্টিভিটি করতে পারি, তাই না? দেখা যাচ্ছে যে আহ এক একটা কাজের জন্য এক এক ধরনের আমরা প্লে স্টোর থেকে এক এক ধরনের অ্যাপস ইনস্টল করে নিচ্ছি। লাইক আমাকে এক এক ধরনের অ্যালার্ম দিচ্ছে, আমাকে বিভিন্ন ধরনের হেলথ টিপস দিচ্ছে। তো এক এক ধরনের কাজের জন্য আমরা এক এক ধরনের প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করছি, এগুলো আমাদের সাহায্যকারী টুল হিসেবে কাজ করছে আমার ফোনে। ঠিক তেমনই এখানে আমার ওয়েবসাইটের বিভিন্ন ফিচার্স, ফরম্যাট বা বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন ধরনের প্লাগইন এখান থেকে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে আমাকে প্লাগইন গুলো। তো এই প্লাগইন গুলো যে আমি অ্যাড করব এগুলো কি করবে আমাদের, ওই যে বললাম যে ফিচার্স গুলো পাওয়ার জন্য। তো এই যে কেডেন্স থিমে ডিফল্টে এমন অনেক অনেক ফিচার্স আপনার অ্যাড করা আছে যেটা অন্য থিমে আপনি করতে গেলে আপনাকে প্লাগইন অ্যাড করে করতে হতো, যেটাতে এখানে প্লাগইন অ্যাড করে করতে হবে না। তো এখন আপনাদের কোশ্চেন কি হবে এখানে, যে ম্যাম প্লাগইন অ্যাড করবো সমস্যা কি অন্য থিমে, তাই না? তো যত বেশি প্লাগইন আমার থাকবে তত আমার সাইটটা লোডিং স্পিড বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনার ফোনে যদি কনফিগারেশন কম হয়, কনফিগারেশন তুলনায় যদি আপনি অনেক অতিরিক্ত অ্যাপ ইনস্টল করেন, আপনার সেট হ্যাং মারবে না, লোডিং দেখাবে না, স্লো হয়ে যাবে না ব্রাউজিং এ? জি। ঠিক তেমনই আমাদের সাইটেরও সেম কন্ডিশন হবে যদি আমি অনেক বেশি প্লাগইন ইউজ করি। সো যত কম প্লাগইন ইউজ করে আমার সাইটটা বিল্ড করতে পারি ততই আমার সাইটের জন্য ভালো। এবং এই যে লোডিং স্পিডটা বেড়ে গেল, এই লোডিং স্পিডটা কন্ট্রোলে রাখাও কিন্তু আমাদের টেকনিক্যাল এসইওর একটা পার্ট, যে আমাদের লোডিং স্পিডটা আমাদের কন্ট্রোলে রাখতে হবে। বোঝা গেছে? জি আপু। ওকে, এখন এখন আমাদের থিমটা, আমরা থিমের সেকশনে চলে যাবো। অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন আপু, অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম পাবেন। অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমসে ক্লিক করলে দেখবেন ডিফল্টে এত এত থিম অলরেডি ইনস্টল হয়ে আছে। তো এত থিম কোনোটাই রাখা যাবে না, সবগুলো ডিলিট করব। বিফোর দ্যাট আমাকে আমার রাইট থিমটা আগে এখানে অ্যাক্টিভ করতে হবে। এখানে ডিফল্টে 2024 নামে একটা থিম ইনস্টল হয়ে আছে। সো নিউ থিমটা আমি কোথা থেকে নেব, অ্যাড নিউ থিম নামে একটা অপশন দেখাচ্ছে দেখেন উপরে, এটাতে চলে যাব। এখানে আসার পরে অসংখ্য থিম, কয়টা থিম টোটাল 6285টা থিম দেখেন শো করছে এখানে আছে। এখন আপনার রাইট থিম কোনটা, আপনি এখানে আমি কেডেন্স বললাম, এখানে স্ক্রল করলে শুরুতে কেডেন্স পেয়ে যাবেন, অথবা সার্চ বারে KADENC লিখে পেয়ে যাবেন। আপনি নিচে দিয়ে 3 নাম্বার লাইনে আছে কেডেন্স। হ্যাঁ এই যে, হ্যাঁ এইটা হচ্ছে কেডেন্স থিম। বা এখানে আরো কিছু পপুলার থিম আছে, অ্যাস্টা আছে, আরেকটা আছে কি জানি, বেশ কয়েকটা আছে, আমি দেখেছি আমার ক্লায়েন্টরা ইউজ করছে। এবং কেডেন্স থিমটা যেটা বললাম যে আপনার এটা যদি নেন এটা লাইট ওয়েট এবং অনেক ধরনের ফিচার্স গুলো পেয়ে যাবেন এবং আপনাদের কাজটা সহজ হবে করতে। এবং অলমোস্ট সকল থিমেরই কাজগুলো একই রকম, তেমন বেশি কিছু পার্থক্য নেই, অলমোস্ট সেম। সো আপু কেডেন্সের উপরে ক্লিক করেন। কেডেন্সের উপরে ক্লিক করলে আমাকে এখানে ইনস্টল অপশন দেখাবে, ওই যে দেখেন ব্লু বাটন ইনস্টলের,
এখানে প্রিভিউটা দেখার অপশন আছে, আমরা প্রিভিউ দেখতে চাচ্ছি না, আমরা এটার উপরে ট্রাস্ট করে এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। দেন অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে, আদারওয়াইজ এটা অ্যাক্টিভ হবে না। যখন এটা অ্যাক্টিভ হবে তখন আমাকে বাকি থিমগুলো এখন ডিলিট করার পালা। এখন বাকিগুলোর উপরে আপনি একটা একটা করে ক্লিক করবেন। কেডেন্সটা কি অ্যাক্টিভ হয়েছে? বুঝতে পেরেছেন অ্যাক্টিভ হয়েছে কিনা? কিভাবে বুঝলেন? আপনার লেখা উঠছে। হ্যাঁ অ্যাক্টিভ হ্যাঁ লেখা ওঠে। হ্যাঁ অ্যাক্টিভ কেডেন্স, আমার টিম অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে পাশের একটা 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 জাস্ট ডিলিট করেন, একটা একটা করে করতে হবে। আপনি আপাতত একটাতে ক্লিক করেন। এখানে টেক্সটের উপরে না, আপনি থিমটার উপরে, এখানে থিম ডিটেলসও না, আর একটু নিচে। হ্যাঁ এখানে ক্লিক করেন, এই ছোট করে দেখেন ডিলিট বাটন আছে নিচে। আপনার জুমের বারটা মনে হয় নিচে আছে, ওটা টেনে উপরে দেন তাহলে পাবেন সহজে। দেন ওকে। এভাবে আমাকে কি করতে হবে, সকল থিম আপনি ডিলিট করে ফেলবেন। ঠিক আছে, আপাতত এখানে স্টপ থাকেন, আপনি ক্লাস শেষে করবেন। সকল থিম, অনলি কেডেন্স থাকবে। তো এখন কেডেন্সের উপরে একটা বাটন দেখেন দেখাচ্ছে, ইনস্টল এআই স্টার্টার টেমপ্লেটস। এটা একটা প্লাগইন, যেটা হচ্ছে আমাদের কেডেন্সের থিমের সাথে কাজ করতে গেলে আমাকে দুটো প্লাগইন লাগবে। সেই প্লাগইন দুটোর মধ্যে একটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এখন টেমপ্লেট জিনিসটা কি, আপনি একটু আপনার সাইটটা নিউ ট্যাবে ওপেন করেন, দেখেন আপনার সাইটে কিছুই নেই, ফাঁকা। ওই যে কিন্ডার বার্ডি এখানে নেন, দেখেন রাইট বাটনে ক্লিক করলে হ্যাঁ নিউ ট্যাবে ওপেন করতে পারবেন সাইটটা। দেখেন সাদা একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা স্যাম্পল পেজ ক্রিয়েট করে রেখেছে। তাহলে আমার সাইটের স্ট্রাকচারটা কখন পাবো, যখন আমি একটা টেমপ্লেট ইউজ করব, লাইক হচ্ছে ওই যে ক্যানভায় টেমপ্লেট ইউজ করেন না, ওরকম। তো এটা আমি প্র্যাকটিক্যালি দেখি, আমরা ক্লিক অন ইনস্টল এআই স্টার্টার টেমপ্লেট, এটাতে ক্লিক করেন। ওয়েট, দেখেন এআই স্টার্টার টেমপ্লেটটা পুরো এটাই আপাতত ইউজ করতে পারবো না, অর এর পাশে যেটা আছে ক্লাসিক, যেটা ওইটা ক্লাসিকটা নিব আমরা। হ্যাঁ ক্লাসিকের উপর ক্লিক করেন। তো এখন এই টেমপ্লেটে আসার পরে এখানে ফ্রি অ্যান্ড প্রো বোথ দেখাচ্ছে, তাই না? আপনি একটু ফিল্টারিং করে ফ্রি গুলো দেখেন, ফ্রি অ্যান্ড প্রো, এটা ডাউন অ্যারোতে ক্লিক করে অনলি ফ্রি অনলি, হ্যাঁ রাইট, ফ্রি অনলিতে ক্লিক করলাম। এখন দেখেন আপনার বিজনেসটা কি সেটা আপনি তো জানবেন, তাই না? দেখেন এখানে নিচে লেখা আছে ক্লিনিং সার্ভিস, ইনফ্লুয়েন্সার, ইন্টেরিয়র ডিজাইন। যে যে বিজনেস নিয়ে কাজ করছে সে সেই টাইপের টেমপ্লেট নিবে, এবং এই টেমপ্লেটগুলো ইউজ করলে কি হয়, আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। কারণ ওরা এমন ভাবে সাজিয়ে দিয়েছে যে আসলে যে ব্র্যান্ডের জন্য যেমন ফরম্যাটে ওয়েবসাইট থাকা উচিত ওই ফরম্যাটেই সে সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, আরো নিচে আসেন, দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং এজেন্সি পেয়ে যাবেন। নিচে আসেন, স্ক্রল করেন, আরো স্ক্রল করতে থাকেন, আসেনি তো এখনো, আরো যাবে, আরো 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 যেতে থাকেন, আছে নিচে অনেক। ডিজাইন কোর্স, তারপরে সিঙ্গেল প্রোডাক্ট, সোপ শপ, এখন তো চলে যাচ্ছে সব দৌড় দিয়ে, এখন তো সব দৌড় মারিয়ে চলে যাইতেছে। এই যে ওয়েব এজেন্সি, এটা আমরা নিতে পারি। তারপরে আপুর নেটটা মনে হয় একটু স্লো হয়ে গেছে। এজেন্সিটা হ্যাঁ নিতে আপু, পারি। আমার হচ্ছে এডুকেশন রিলেটেড, কিন্তু ওইটা পাচ্ছি না। কি রিলেটেড আপনার? এটা নিব কি? কি কি রিলেটেড? বাচ্চাদের এডুকেশন রিলেটেড, কিন্ডারবার্টি হচ্ছে চাইল্ড এডুকেশন হ্যাঁ হ্যাঁ রিলেটেড, হ্যাঁ, এই যে এটা নিতে পারি আমরা, অনলাইন কোর্স। চাইল্ড এডুকেশন। হ্যাঁ এটা নিতে পারি, অনলাইন কোর্স নেন, এবং এমন নাই যে আসলে অনলাইন কোর্স জন্য এটা অনলাইন কোর্সেই যাবে। লাইক এখানে ইয়োগা স্টুডিও দেখছি না, এটাকে চাইলে আমরা অনলাইন কোর্সের জন্য বা ইসের জন্য করতে পারবো। যে কোনোটা আপনি যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারেন, বাট সেম ক্যাটাগরিটা নিলে আপনার কাজ সহজ হয়ে যাবে, আইডিয়া পাবেন। যে আইডিয়াটা পাওয়ার জন্য আপনার অনেক রিসার্চ করা লাগতো, সে আইডিয়াটা পেয়ে যাচ্ছেন। অনলাইন কোর্সে ক্লিক করেন। এটা কি সিলেক্ট করবো আপু? এটা হ্যাঁ এটার উপর ক্লিক দেন। আপনারা নিবেন ডিজিটাল এজেন্সি নামে আছে একটা, দেখবেন অন্যরা ডিজিটাল এজেন্সি বা অন্য যে কোনো প্যাটার্নে নিতে পারেন। আচ্ছা ওয়েট একটু, আম, দেখেন এখানে অনেকগুলো কালার প্যালেট দেখাচ্ছে, যে এটা তো ওদের হচ্ছে একটা ডেমো, মানে যেটা দেওয়া আছে। আপনি কালারগুলো ক্লিক করেন, আপনি প্যালেট চেঞ্জ করতে পারবেন। লাইক হচ্ছে আপনার টেক্সটের কালার চেঞ্জ হবে, বাটনের কালার চেঞ্জ হবে। হ্যাঁ একটা একটা করে ক্লিক করে ফেলেন, ঝটপট ক্লিক করে করে দেখেন কোনটা ভালো লাগে, যে কোনো একটা কালার। আমি তো কোনো চেঞ্জ দেখছি না, আপনার এখানে চেঞ্জ দেখা যাচ্ছে? চেঞ্জ হচ্ছে না তো, কোনো চেঞ্জ তো দেখতে পাচ্ছি না। চেঞ্জ তো হওয়ার কথা, কিন্তু আপু পেজটা হচ্ছে হচ্ছে ওই লার্ন ফ্রম এর উপরে একটা রেড লাইন আছে, ওটা চেঞ্জ হচ্ছে আপু।
আচ্ছা, আর একটু আমার স্ক্রল তো করে নিচে এটা থাকেন, রিসেন্ট হওয়া। ওয়েবসাইটটা একটু নিচে আসেন, স্ক্রল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেন। এখন ক্লিক করেন। হ্যাঁ, এই যে এখানে ব্ল্যাক বাটন, ব্ল্যাক, ওই যে নিচে ফুটার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ফুটার চেঞ্জ হচ্ছে, ফুটার এখন হোয়াইট আসছে, ঠিক আছে। ওই যে পিঙ্কটা দেন, কিডসদের জন্য, সো পিঙ্ক কালার নেন, পিঙ্ক, গ্রিন এগুলা নেওয়া যায়। ডান পাশে একটা পিঙ্ক পিঙ্ক ব্ল্যাক আছে, এটা দেখতে পারেন কেমন ভালো লাগে কিনা। এই কালার, রাইট কালার চুজ করা, এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ এটা ব্যাপার। আপু, এটা হ্যাঁ, ডান পাশে একটা পিঙ্ক আছে। এগুলো নিয়ে স্টাডি করতে হয় যে আসলে আমার ব্র্যান্ড কালারটা কি হবে। হ্যাঁ, কোন ব্র্যান্ড, কোন রং কিসের এক্সপ্রেশন দেয় সেটা বুঝতে হবে, এটা নিয়ে স্টাডি করার আছে। ঠিক আছে, কোন কালারটা কোন আপনার ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে। রঙের দ্বারাও কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ বোঝা যায়, তাই না? যেমন গতকাল আমাদের যে একটা দিবস ছিল, সেই দিবসের নাম যদি কেউ না বলে, কালার দেখে বুঝে যাচ্ছে না যে এটা কোন দিবস। সো রঙেও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে, কালারেরও। হ্যাঁ আপু, দেন যে কোনো একটা আপনার ভালো লাগে, এটা নেক্সটে ক্লিক করেন। এখানে ফন্টও চেঞ্জ করা যায়। আহ হ্যাঁ, নেক্সট ফুল সাইট ইম্পোর্ট করবেন, ফিনিশ অ্যান্ড লাঞ্চে ক্লিক করেন। একটু সময় নেবে, 1 থেকে 2 মিনিট সময় নেয়। স্টার্ট ইম্পোর্ট। ম্যাম, আমার একটা সাইট ওপেন মানে এরকম খোলা আছে, আমি কি এখন আমার আরেকটা না, জিমেল দিয়ে অন্য দরকার নেই। আরেকটা সেট খুলতে পারবো কি? আরেকটা জিমেল দিয়ে পারবেন, দরকার নেই, ওটাতেই করেন, ওটা ফ্রি সাইট তো। না, আমি ও, তাহলে কি আমি টেমপ্লেটটা চেঞ্জ করতে পারবো? আগে যেটা হ্যাঁ, ইউজ করছি চেঞ্জ এখন কি করা আমি? যায়, চেঞ্জ করা যায়। জি, ধন্যবাদ ম্যাম। টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন, থিম চেঞ্জ করতে পারবেন, এভরিথিং চেঞ্জেবল। আপু, ওয়ার্ডপ্রেস আর ব্লগারের মধ্যে পার্থক্য কি? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে তো আপনার ডোমেন হোস্টিং লাগে ওয়ার্ডপ্রেস ইউজ করতে, আর ব্লগার তো ফ্রি, আপনার ফ্রি ডোমেনে ফ্রি হোস্টিং এ আপনি করছেন। এবং গুগলে র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু প্রায়োরিটি কে পাবে? যেটা যাদের হচ্ছে, ডোমেন হোস্টিং কেনা আছে। হ্যাঁ, টিএলডি ডোমেন, যেটা টপ লেভেল ডোমেন, যেটা ডট কম এর প্রায়োরিটি বেশি। সো ওগুলা ব্লগার টগারকে এখন আর তেমন প্রায়োরিটি দেয় না, র্যাঙ্ক দেয় না, ঠিক আছে। আচ্ছা আগে ম্যাম, আমরা আগে কি র্যাঙ্কিং পাওয়া যেত। ম্যাম আমরা কি আমাদের পেজ নেমটা দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, অ্যাজ ইউর উইশ, যা ইচ্ছা তাই দিতে পারেন। সি মাই সাইট আপু ক্লিক করেন। দেখেন এখন আপনার সাইট কি একটা স্ট্রাকচার পেয়েছে না? এখন কি আর আগের মতন হোয়াইট স্যাম্পল পেজ আছে? না, নেই। এখন আপনি এগেইন চলে যান, আপনার ওই যে উপরে দেখেন ওয়ার্ডপ্রেস বাটন আছে, ওটাতে ক্লিক করেন। এগুলো এখানে পরে, হ্যাঁ, এটাতে ক্লিক করে ড্যাশ, হ্যাঁ, ড্যাশবোর্ডে আসছেন, তাই না? এখন ড্যাশবোর্ডে যে প্লাগইনসে ক্লিক করেন। আপনাকে ক্লিন আপ করতে হবে, ইনস্টল প্লাগইন গুলো দেখবো, আমাকে প্রথমে ক্লিন আপ করতে হবে আমার অপ্রয়োজনীয় থিম গুলো। এখন আমাকে ক্লিন আপ করতে হবে কোনগুলো? অপ্রয়োজনীয় প্লাগইন গুলো। যেমন এখানে শুরুতে যেটা দেখাচ্ছে আকিস্মেথ এন্টি স্পাম, এটা হচ্ছে এন্টি স্পাম প্রোটেক্টর একটা প্লাগইন, এটা থাকবে। এটাতে আপডেট আসছে, আপডেট নাও ক্লিক করেন। এখানে হ্যাঁ, আপডেট আসলে কোনো প্লাগইনে যদি আপডেট না করেন, ওই প্লাগইন কাজ করে না ঠিক মতন। হ্যালো ডলি যেটা, এটা কোনো একটা থিমের প্লাগইন, এটা ডিলিট করেন। ডিলিট বাটনে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। আপু এখানে বুঝবো কোনটা আমাদের এই যে কোনটা বলে আমাদের দিচ্ছি, প্রয়োজন আর কোনটা প্রয়োজন? বলে দিচ্ছি, এন্টি স্পাম রিলেটেড প্লাগইন গুলো থাকবে। এবং কেডেন্স থিমটা ইনস্টলের জন্য এই যে দেখেন দুটো প্লাগইন, একটা তো এআই স্টার্টার টেমপ্লেট, যেটা এটা আমি ইনস্টল করলাম। এইটার সাথে আরেকটা সাহায্যকারী পেজ বিল্ডার প্লাগইন প্রয়োজন, সেটা হচ্ছে গুটেনবার্গের কেডেন্স ব্লকস। দেখেন ওটাও ডিফল্টে ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? এই দুটোই লাগবে, এর বাইরে যা থাকবে সব ডিলিট করে দিবেন। ঠিক আছে, আরো অনেক থাকতে পারে, আপুর এখানে একটা ডিলিট করা লাগছে, আপনাদের এখানে আরো ইরিলেভেন্ট অনেক থাকতে পারে, বাট এই দুটো যেন ডিলিট না হয় মেক শিওর করবেন। কেডেন্স এআই স্টার্টার টেমপ্লেট এবং কেডেন্স ব্লকস, এই দুটো যেন ডিলিট কোনোভাবেই না হয়, এই দুটো যেন থাকে। কেডেন্স ব্লকটা ডিফল্ট হবে, আর এআই স্টার্টার টেমপ্লেট তো আমার থিমের উপরেই থাকবে, অ্যাক্টিভ করে নিতে হয়। ঠিক আছে, তো এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই, আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ড্যাশবোর্ডে আছি। এই যে দেখেন কেডেন্স ব্লকটা, এবং হচ্ছে আমাকে অন্য আরেকটা প্লাগইনে আপডেট চাচ্ছে। যদি আমি এগুলো আপডেটে ক্লিক না করি, কি হবে না, এটা আপডেট হবে না, বা এই প্লাগইনটা ঠিক মতন কাজ করবে না।
তো এখন আপনাদের আমি জাস্ট আজকে হেডার সেকশনে কাজটা দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? জাস্ট অনলি হেডার সেকশন, এটাও একটা ক্লাসে দেখিয়েছিলাম প্র্যাকটিক্যাল পারপাস, সেটাই আছে মেবি। প্র্যাকটিক্যাল পারপাস দেখিয়েছিলাম, সেটাই আছে। সো আমি দেখেন হেডার সেকশনে কি কি করব, চলে যাব হচ্ছে থিমস থেকে চলে যাব কাস্টমাইজে। কাস্টমাইজে আসার পরে চলে আসছে হচ্ছে হেডার সেকশন। হেডার মানে হচ্ছে ওয়েবসাইটের এই যে উপরের যে অংশটা থাকে, এখানে যা যা আছে এটাকে বলা হয় হেডার, এটাকে বলা হয় বডি অফ দ্য ওয়েবসাইট, অ্যান্ড নিচের সেকশনে যেটা থাকে অ্যাড্রেস থাকে, আবার অনেক পেজ প্রাইভেসি পলিসি এগুলো থাকে, এটাকে বলা হয় ফুটার সেকশন, ঠিক আছে? জি। তো হেডারে একটা আমরা প্রথমে লোগো অ্যাড করব। লোগোটা আপনারা একটা লোগো ক্রিয়েট করবেন এবং লোগোর রেশিওটা আপনারা স্কোয়ার ফরম্যাটে হবে না, 250/150 স্কোয়ারে হবে মেবি, এটাই ওয়েবসাইট লোগো রেশিও। এই লোগো রেশিও কি কাস্টম রেশিও নেওয়া যাবে ক্যানভাতে? আমরা সবাই নিতে পারি কাস্টম রেশিও? জি আপু। অবশ্যই পারা যাবে, 250/150 রেশিওতে নিবেন। এবং লোগো যখন আমরা ডাউনলোড করব, যাদের প্রো আছে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করা যাবে, তাই না? যেমন এইটাতে যেমন ব্যাকগ্রাউন্ড আছে, এটা না হোয়াইটে ছিল, তাহলে এটা কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? না ব্যাকগ্রাউন্ডে কিন্তু নেই, কারণ এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। সো যাদের ক্যানভা প্রো নাই তারা কি করবেন? তারা বিজি রিমুভারে যাবে। রাইট রাইট, বিজি রিমুভারে যেয়ে এটা রিমুভ করে আনবে। তো এখন দেখেন লোগোতে যাব আমি, আপনাদের ডিফল্ট একটা লোগো থাকবে, এটা এখানে রিমুভ করার অপশন পাবেন অথবা চেঞ্জ লোগো অপশন পাবেন। সো আমি চেঞ্জ লোগোতে যদি যাই, দেন এই আপডেট ফাইলে ক্লিক করে আমি আমার পিসিতে যেখানে লোগোটা আছে, আমি লোগো মেকিং এখন গেলাম না, ঠিক আছে? লোগো মেকিং এ যে আমি সময় দিচ্ছি না, আমি আপডেটে যাই, ক্লিক করে আমি একটা জাস্ট পিকচার নিয়ে আসতেছি। কেন? আমি এটা দেখানোর জন্য সিস্টেমটা, ঠিক আছে? আপলোড আপু। হ্যাঁ, আপলোডে ক্লিক করছি না? জি, জি। না হ্যাঁ, আপনি আপডেটে ক্লিক করার কথা বলছিলেন। আচ্ছা সরি, তো আপলোডে বা সিলেক্টে ক্লিক করে আমি এটা নিয়ে আসলাম। আনার পরে দেখেন আমাকে এখানে পিকচারটা দেখাচ্ছে, এবং একজন যদি ওয়েব ডেভেলপার হতো, সে তার কাজ বা তার রেসপন্সিবিলিটি এতটুকুই থাকতো, সে জাস্ট এটা এখানে আপলোড করে এখানে সিলেক্ট করে দিত এবং এটা সেভ হয়ে যেত, বা পাবলিশে ক্লিক করতো, পরের স্টেপে যে সেভ হয়ে যেত। বাট যখন আপনি একজন অ্যাজ আ এসইও স্পেশালিস্ট হিসেবে আপনি যখন একটা লোগো আপডেট করবেন, তখন এটাকে এসইও অপটিমাইজ করে আপনার লোগোটা আপডেট করতে হবে। এই যে লোগোটা যে আমি আপলোড করেছিলাম, এই যে এটাতে ক্লিক করি, এসইও অপটিমাইজ করে আমাকে কি করতে হবে, এটাকে আপডেট করতে হবে। তো এসইও কিভাবে করবেন? এই যে অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, এগুলোতে আপনাকে এসইও অপটিমাইজ করতে হবে এই সেকশনগুলোতে। কিভাবে সেটা? আপনি আপনি এখানে কি কোনো হ্যাশট্যাগ করতে হয়? হ্যাশট্যাগ দিতে পারেন অথবা ট্যাগ আকারেও দিতে পারি, জাস্ট খালি মেন কিওয়ার্ড গুলো কমা আকারে যাবে। তো এখন এখানে অল্টার টেক্সট আমরা প্রিভিয়াসলি যত সোশ্যালে করে আসছি, কেন? যেন ওই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চে আমাকে র্যাঙ্কিং এ পাওয়া যায়, তাই না? ঠিক তেমনই আমার এই ওয়েবসাইটের মেইন কিওয়ার্ড গুলো কি সেগুলো তো জানবো আমি, তাই না? অথবা আমার ক্লায়েন্টস যদি আমাকে প্রোভাইড করতে না পারে মেইন কিওয়ার্ড, তখন ওই ক্লায়েন্টের জন্য তার ওয়েবসাইটের উপর বেস করে আমাকে ওগুলো রিসার্চ করে দিতে হবে, তাই তো? লাইক মনে করেন সে জানেই না তার কিওয়ার্ড কি, তাহলে আমাকে রিসার্চ করে দিতে হবে না? এবং আপনার কিওয়ার্ড গুলো কতটা গুরুত্বপূর্ণ এইগুলো এখন বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। যখন আমাদের দেখবেন যে প্রত্যেকটা সেকশনে কিওয়ার্ড উপর বেস করে, তখন বুঝতে পারবেন ওই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম ওইটার ভ্যালু কত। তাহলে এখানে কি আমি চোখ বন্ধ করে খালি কিওয়ার্ড প্রেস করে দিলেই হবে? এটা কি আমার র্যাঙ্কিং এর জন্য হেল্পফুল হবে বলেন? না মোটেও কিন্তু হেল্পফুল হবে না। এখানে আমাকে ওই যে কিওয়ার্ড রিসার্চ করে আনতে হবে আমার কিওয়ার্ড রিসার্চ টুল থেকে, এনে এখান থেকে দিতে হবে। লাইক মনে করেন এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে? এভাবে আমার যে মেইন কিওয়ার্ড গুলো বা যে বিষয়গুলো নিয়ে আমার ওয়েবসাইটটাকে আমি র্যাঙ্কে নিব বা কাজ করছি আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে, লাইক সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইডার, এসইও স্পেশালিস্ট ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, যেগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলোর
সার্চ ভ্যালু কেডির উপর বেস করে আমার কিওয়ার্ডের একটা লিস্ট থাকবে, ওখান থেকে জাস্ট আমি কপি করে এনে বসাবো, এখানে আমার টাইপও করা লাগবে না, আমি জাস্ট কপি করে এনে অল্টার টেক্সটে আমি আমার মেইন কিওয়ার্ড গুলো দিব। ওকে, অ্যান্ড টাইটেলে হচ্ছে দিব আমার সাইটটা আসলে কি মিন করে বা কি নিয়ে কাজ করি। লাইক যদি এটা পেট ফুড স্টোর হতো, বেস্ট পেট ফুড স্টোর ইন বাংলাদেশ এরকমই নাম দিতাম। বা আমি এখন দিব হচ্ছে এখানে আমি একটা মেইন কিওয়ার্ড রাখতে পারি, আমি বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এরকম একটা আমার টাইটেল একটা মেইন কিওয়ার্ড রাখবো আমি। অ্যান্ড ক্যাপশন অ্যান্ড ডেসক্রিপশনে আমি ট্রাই করি অল্টার টেক্সটের ট্যাগ কিছু রাখার জন্য, এবং আমাদের অ্যাবাউট নামে একটা সেকশন থাকবে না, জি আপু। অ্যাবাউট সেকশনটা যদি এসইও অপটিমাইজড হয়, সেই অ্যাবাউট সেকশনটা আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিই। এসইও অপটিমাইজ কেন বললাম, কারণ ওই যে আমার মেন কিওয়ার্ড যেগুলো আমি এখানে ইউজ করেছি বা যেগুলো নিয়ে আমরা কাজ করছি, ওই কিওয়ার্ড গুলো আমার অ্যাবাউট সেকশনে থাকবে না যদি এটা এসইও অপটিমাইজড হয়। জি অবশ্যই থাকার কথা, তাই না? সো ওই অ্যাবাউট সেকশনটা অনেক পাওয়ারফুল হবে এখানে আমি যদি ডেসক্রিপশনে ইউজ করি। বা আমার যদি ক্লায়েন্টের অ্যাবাউট সেকশন এসইও অপটিমাইজ না থাকে, তখন কি আপনি ওই কিওয়ার্ড গুলো দিয়ে অ্যাবাউট সেকশনটা মেক করে দিতে পারবেন না, রাইটিং করে দিতে পারবেন না? জি রাইটিংও করাবেন, জেনারেট করবেন, জেনারেট করে দেওয়া যাবে তো, তাই না? তো ওই অ্যাবাউট সেকশনটা আমরা এখানে অ্যাড করে দেব। দেন সিলেক্টে কি ক্লিক করলে কি হবে, আমার এই লোগোটা এই যেরকম দেখাচ্ছে ক্রপ, দেখেন ক্রপ আমার করতে হবে না, কারণ আমি রেশিওটা দেখেন এদিকে বেশি 250 পিক্সেল আর এদিকে 150 পিক্সেল। সো রাইট পিক্সেলে নিলে আপনাকে ক্রপ করতে হবে না, স্কিপ ক্রপিং। তো আপনার ছবিটা সরি লোগোটা এখানে চলে আসবে। এখন লোগোর আবার আপনি সাইজ এখান থেকে আবার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, ছোট বড় এখান থেকে করা যায়, ঠিক আছে? তো এখন যখন সাইটটা ক্রিয়েট করেন, টাইটেল নামে একটা অপশন আসছিল না, আমি বললাম যে বাদ দেন ওইটা আপাতত দরকার নেই। এই যে এটা সাইটের টাইটেল দিতে হয় কিন্তু একটা কিছু, আপনার সাইটের নামটা আপনি রাখতে পারেন। হ্যাঁ, আপনার সাইটের নামটা এখানে রাখতে পারেন, অথবা আপনার সাইট যে সার্ভিস প্রোভাইড করছে সেটা রাখতে পারেন। একটা ট্যাগলাইন দিতে হয়, একটা ট্যাগলাইন দিতে পারেন এখানে। হ্যাঁ, তো এবং এইটা আবার জাস্ট এসইও অপটিমাইজের জন্য আপনি দিবেন, বাট আপনি চাইলে এটা আবার এখানে ভিজিবলও করতে পারেন। কিভাবে? এই যে এখানে লোগোর সাথে টাইটেল গেছে, দেখেন টাইটেল চলে আসছে। আবার এটা চুজ করলে লোগো, টাইটেল, ট্যাগলাইন সব চলে আসছে, কিন্তু এটা মোটেও প্রফেশনাল লাগে না দেখতে। আমি অনলি লোগোতেই থাকবো। ওকে, অ্যান্ড দেন নিচে দেখেন একটা সাইট আইকন বলে একটা জিনিস আছে। সাইট আইকন মানে এটাকে সোশ্যাল মিডিয়া সাইট। ফ্যাব আইকনও বলা হয় এটাকে। যেমন গুগলের ফ্যাব আইকন, গুগলের জি ওদের লোগোটা, চ্যাট জিপিটির এই যে এইটা একটা হোয়াইট কালার ফ্লাওয়ার টাইপ, আপনার মজিলার হচ্ছে এই যে এইটা, তা ক্যানভার হচ্ছে সি। এগুলো হচ্ছে সাইট আইকন, মানে সাইটের আইডেন্টিটি বা ফ্যাব আইকন বলা হয়। এটা দেখে চেনা যায় যে আমি এখন কোন ব্রাউজারে বা কোন ট্যাবে আছি, তাই না? তো এইটাতেও এসইও করে আপলোড করা লাগবে, বাট একটা ডেভেলপার এসইও করে আপলোড করতো না। আপনি একজন এসইও স্পেশালিস্ট হিসেবে আপনি এটা এসইও করে আপলোড করবেন। তো ওইটা আবার আপনি স্কোয়ার ফরম্যাটে রাখতে পারেন, আপনার মেইন লোগোটা দিতে পারেন স্কোয়ার ফরম্যাটে। এই যে সিলেক্ট সাইট আইকনে যাবেন, কিভাবে অ্যাড করবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। কি ব্যাপার, কাজ করছে না কেন এখানে? কি হয়েছিল বুঝলাম না। ওয়েট, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবেন কাস্টমাইজ, হেডার সেকশন আবার ইন করছি দেখেন, দেন হেডারে পরে লোগো, লোগোর পরে হচ্ছে সাইট আইকন। সাইট আইকন অপশনটা দেখাচ্ছে না, ঠিক আছে? সেম ওয়েতে হবে, যেরকম সাইটে যে ফ্রিতে আমরা কাজ করছি তো এরকম মাঝে মধ্যে একটু ঝামেলা করতে পারে। এটা আমরা আবার পরে আবার ট্রাই করব, যাদের ইনস্ট্যান্ট হচ্ছে না আপনারা আবার পরে ট্রাই করবেন। সেম ওয়েতে লোগোটা যেরকম আপলোড করলাম ঠিক এভাবে হচ্ছে আমরা সাইট আইকনটা আপলোড করে সেভ দিয়ে দেব, ঠিক আছে? ম্যাম একটা কথা ছিল, মানে প্রশ্ন, যেটা হচ্ছে আমরা সাইট আইকনটা যেটা হচ্ছে এসইও করতে বলেন সেটা কিভাবে করব? ওই যে লোগোটা আপলোড করলাম সময় যেরকম বক্স পেয়েছেন ডান পাশে, ট্যাগলাইন, ডেসক্রিপশন, ঠিক ওখানেও এরকম আচ্ছা, অপশন জি পাবেন বুঝতে পেরেছি। আপলোডিং এর সময়, ঠিক জি আছে? থ্যাংক ইউ। ওকে, তো এখানে দেখেন আম, কিছু এখানে অপশনস পেয়ে যাবেন। লাইক এখানে সোশ্যাল নামে একটা অপশন আছে, তাই না? এই যে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করেছি এটার অপশন। এখন আমার লাইক হচ্ছে এখানে নাই কোনটা, এখানে লাইক হচ্ছে টিকটক নেই, আমি টিকটক অ্যাড করতে চাই।
তাহলে এটা কিভাবে করব? এই যে সোশ্যালের সেটিং বাটনে ক্লিক করবেন, অ্যাড সোশ্যালে ক্লিক করবেন। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ফেসবুক গ্রুপ, ভিভিও, লিঙ্কডইন, মিডিয়াম, ওয়ার্ডপ্রেস, রেডিট, গিটহাব, এই সকলগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনার ইমেল যেটাই চান এখানে অ্যাড করতে পারবেন। লাইক আমি এখানে হচ্ছে অ্যাড করলাম হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম, এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে। এখন আম, এখানে দেখেন আইটেমের স্পেস বাড়ানো কমানো যায়, ঠিক আছে? এখন আমি হোয়াটসঅ্যাপ ক্লিক করলে কি আমার হোয়াটসঅ্যাপ কল চলে যাবে? পিন্টারেস্টে ক্লিক করলে কি পিন্টারেস্টে প্রোফাইলে নিয়ে যাবেন? না, আপনাকে এই যে লিঙ্ক সেট করতে হবে, সেট সোশ্যাল লিঙ্কস। এখানে যাবেন, দেখেন ফেসবুকের এখানে ফেসবুক পেজের লিঙ্কটা দিবেন। টুইটার, এখানে টুইটারের লিঙ্কটা কপি করে এনে দিয়ে দিবেন, যেন ইউজারনেম ভুল না থাকে, টাইপ না করে কপি করে দিবেন। ইনস্টাগ্রাম মানে যেগুলো অ্যাড করেছেন ওই লিঙ্কগুলো দিয়ে পাবলিশে ক্লিক করতে হবে। মানে আপনি যেই অ্যাক্টিভিটি করেন পাবলিশে ক্লিক না করলে কিন্তু সেভ হবে না, ঠিক আছে? তো এই লোগোটা আবার ইউজার নাম, হ্যাঁ, ইউজার নেম গুলো অ্যাড করে দিতে হবে, যেমন ফেসবুকে করেছিলাম। ইউজার নেম না, ফুল লিঙ্কটা দিতে হবে, ওমা, ফুল লিঙ্কটা দিবেন, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এই যে সোশিয়ালে আবার অনেক আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন। ডিজাইনে আসবেন, ডিজাইনে আসার পরে দেখেন আইকন সাইজ, এগুলোর সাইজ কি আপনি আরো বড় করবেন না ছোট করবেন? অ্যাজ ইউর উইশ। আমি আরো বড় করব, বাবা এত বড়! এটা এটা স্ট্যান্ডার্ড সাইজে রাখা ভালো, যেহেতু অনেকগুলো সোশ্যাল, একটু স্ট্যান্ডার্ড সাইজে রাখলে ভালো। হ্যাঁ, এরকম সাইজে থাকুক। ওকে, দেন এই কালার হচ্ছে, এই কালারগুলো হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি একটু বড় করে রাখি কালারগুলো চেঞ্জ যাতে বোঝা যায়। লাইক এখানে কালার আপনি চেঞ্জ করবেন, লাইক এখানে কালার আছে, এটা হচ্ছে ওদের ব্র্যান্ড কালার নিয়ে নিয়েছে, কারণ এই যে ইউজ ব্র্যান্ড কালার, আমি এটা ইয়েস দিয়েছিলাম, দ্যাটস ওয়াই ওদের যার যেটা ব্র্যান্ড কালার নিয়েছে আমি নো দিব। নো দিলেই এই থিমের সাথে যে কালার ছিল সেই কালারে চলে যাবে। থিমে এই কালার ছিল, এখন আমার এই কালার ভালো লাগছে না, এখানে ব্লু আছে আর হোভারে হোয়াইটও না, অফ হোয়াইট টাইপ আছে। সো এই যে এটা ব্লুর জায়গায় আমি এটা হচ্ছে করে দিচ্ছি হচ্ছে আপনার লাইক মনে করেন একটু একটু ব্ল্যাক টাইপের করে দিলাম, ঠিক আছে? এন্ড হোভার কালারটা অ্যাশ আছে, আমি হোভার কালারটা এই যে লাইট ব্লু করে দিলাম। আমি জাস্ট করে দেখাচ্ছি চেঞ্জ গুলো বোঝার জন্য, ঠিক আছে? এই যেভাবে আপনি কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন, এবং ওরা আপনারা যে থিমটা নিয়েছেন, থিমে যে কালার গুলো ওরা সেট করে দিয়েছে, এটা আসলে যেটা আপনাদের সাথে বেস্ট ম্যাচ হয় ওই কালার গুলোই ওরা সেট করে দিয়েছে, ঠিক আছে? তারপরে বর্ডার কালার, এগুলো সবকিছু চেঞ্জ করা যাবে এখান থেকে। যেটাই করবেন অবশ্যই পাবলিশে ক্লিক করতে হবে, নাহলে সেভ হবে না। ওকে, দেন এখানে যেগুলো দেখাচ্ছে প্রাইমারি নেভিগেশন বারে হচ্ছে বিভিন্ন পেজের লিংক দেখাচ্ছে। এখানে আপনি চাইলে আরো পেজ অ্যাড করতে পারেন, এখান থেকে কোনো পেজ আপনি চাইলে বাদও দিতে পারেন, সেটা দেখাবো। এবং এরপর একটা পাশে একটা সার্চ বার আছে, কোনো কিছু সার্চ করতে হলে সার্চ বারটা প্রয়োজন হয়। এটা যদি আমার লাইক প্রয়োজন নেই আপাতত, আমি দেখেন এখানে সিম্পলি এখান থেকে আমি ক্রসে ক্লিক করলাম, আমার সার্চ বারটা চলে গেল। অ্যান্ড এখানে আমি আরো কি কি অ্যাড করতে পারবো, এই যেখানে প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পাবেন সেকেন্ডারি একটা নেভিগেশন বার, এরকম একটা সেকেন্ডারি বার অ্যাড করা যাবে। HTML দিয়ে কাজ করতে চাইলে একটা উইন্ডো ওপেন হবে। সার্চ বারটা তো কেটে দিলাম, আর একটা বাটন নেওয়া যায়, বাটনে ক্লিক করলে বাটনটা দেখেন এই যে এরকম গেট স্টার্টেড বাটনটা একদম রাইট ইসে নেই, লাইক আমি বাটনটা একটু উপরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাটনটা নিজস্ব সাইজে থাকতে পারেনি, কারণ এখানে অনেকগুলো মেনু অ্যাড হয়ে গেছে। সো দেখেন আমি বাটনটা চাইলে উপরে নিচে নিতে পারছি, আমার ভালো লাগছে না আমি ক্রস দিয়ে কেটে দিতে পারছি, তাই না? আচ্ছা, আমি নেভিগেশন বারটা কেটে দিয়েছি, তাই না? নেভিগেশন বারটা আমি কেটে দিয়েছি, প্রাইমারি নেভিগেশন বারটা আমি এটা থাকবে, আমি বাটনটা কেটে দেব, ঠিক আছে? নেভিগেশন বারটা লোগোর উপরে চলে গেছে, আমি এটা লোগো, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এটা সব এক লাইনে রাখবো। আমি চাচ্ছি লোগোটা ডানে আনতে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ডানে এনে ছেড়ে দেব। না ডানে না, তো মিডিলে এসে পড়েছে। আমি চাচ্ছি সোশ্যাল আইকন গুলো এই প্রাইমারি নেভিগেশন বারের উপরে সেট করব। হ্যাঁ, ইচ্ছা মতন এগুলোকে প্লেস করানো যায়, ঠিক আছে? আপনার যেটা যেখানে দেখতে ভালো সুইটেবল মনে হবে সেটা সেখানে প্লেস করাই দিবেন, ঠিক আছে? আমি জাস্ট খালি এতটুকু করে দেখাচ্ছি চেঞ্জেস গুলো বোঝার জন্য। দেন আপনি যা করবেন এখানে কি করতে হবে, এটা পাবলিশ করা লাগবে, আদারওয়াইজ কিন্তু সেভ হবে না, আবারও বলছি। এখন এই মেনু সেট করা বিষয়টা একটু আমি দেখাতে আমি চলে যাব হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ডটাতে চলে যাচ্ছি। এখানে আসার পরে এখানে পেজেস নামে একটা সেকশন দেখছেন না, এখান থেকে এসে আমি চলে যাব হচ্ছে অল পেজেসে। অল পেজেসে আসার পরে আপনি এখানে যে পেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ক্রিয়েটেড পেজ। আমি অনলি এই পেজগুলোকে এই হোম পেজে এখানে নিতে চাইলে এখানে মেনুতে নিতে পারবো,
অথবা ফুটারে যদি কোনো পেজ নিতে চাই, অবশ্যই এখানে ক্রিয়েটেড থাকতে হবে পেজগুলো। ঠিক আছে, এখন কিভাবে একটা পেজ ক্রিয়েট করব, এখানে কোন পেজটা আমার প্রয়োজন, লাইক ব্লগ নামে পেজ আছে, ব্লগ শেয়ার করা হবে যে পেজে আছে, ব্লগ কন্টাক্ট আছে, পোর্টফোলিও আছে, কোনটা নাই, সবই আছে। লাইক আমি একটা ডিলিট করে দেই পেজ, লাইক আমি প্রাইসিং পেজটা ডিলিট করে দিচ্ছি, ট্র্যাশে দিয়ে আমি প্রাইসিং পেজটা ডিলিট করে দিলাম, এটা আমার প্রয়োজন নেই। লাইক ধরেন এখন আমি একটা নতুন পেজ ক্রিয়েট করব, ওইটার নাম আবার প্রাইসিং দিয়ে ক্রিয়েট করব। কিভাবে করব, অ্যাড নিউ পেজে যাবেন, পেজের নামটা কি, প্রাইসিং, প্রাইসিং লিখে পাবলিশে ক্লিক করলাম, আমার পেজ ক্রিয়েট হয়ে যাবে। আমি পেজের ডিজাইন পরে করব, আমি জাস্ট পেজটা ক্রিয়েট করলাম। কেন, কারণ আমি এই পেজটা আমি মেনুতে রাখতে চাই বা রাখতে চাই না, এরকম একটা আমার অবশ্যই কারণ আছে। দ্যাটস ওয়াই আমি এখানে পেজগুলো আনলাম। এখন এখানে যে পেজগুলো আছে এই পেজগুলো আমি কোথায় নিতে পারবো, মেনুতে নিতে পারবো, বাট সবগুলো আপনার প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে। সো এখন মেনু সেকশনে যদি যাই, অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুস নামে অপশন আছে। মেনুসে আসার পরে এখানে দেখাচ্ছে যে প্রাইসিং যে পেজটা আমি ডিলিট করেছি এটা ইনভ্যালিড দেখাচ্ছে, এটা ডাউন অ্যারোতে ক্লিক করে এটা আমি রিমুভ করে দিলাম, ব্যাস। এখন আমার মেনুটা এই ফরম্যাটে আছে, হোম, ফিচার্স, কন্টাক্ট, পোর্টফোলিও, পোর্টফোলিওর আন্ডারে ফিচার্স পেজ, ফিচার্সের আন্ডারে সার্ভিস পেজ, তার সাব পেজ হচ্ছে সাপোর্ট অ্যান্ড এফএকিউ, তার আন্ডারে হচ্ছে ব্লগ পেজ, তার আন্ডারে মানে ব্লগ অ্যান্ড পেজেস হচ্ছে এই সিরিয়ালে। এটা দেখেন আপনারা এইভাবে আছে, হোম, ফিচার্স, প্রাইসিং, প্রাইসিং এর আন্ডারে কন্টাক্ট পেজ, পোর্টফোলিও আন্ডারে ফিচার্স পেজ, ফিচার্স আন্ডারে সার্ভিস, সার্ভিসের আন্ডারে এফএকিউ, এভাবে আছে। এভাবে আমি দেখিয়েছিলাম একটা প্রিভিয়াস ক্লাসে যে আমি চাইলে অনেকগুলো সাব পেজ ক্রিয়েট করতে পারি। এখন আমার এত সাব পেজ দরকার নেই, আমার হচ্ছে নিউলি যে প্রাইসিং পেজটা ক্রিয়েট করছি এটা আমি আনতে চাচ্ছি। এটা কিভাবে আগে আনবো দেখায়, প্রাইসিং এ ক্লিক করে অ্যাড টু মেনু, দেখেন চলে আসবে, মেনুতে চলে আসছে না, চলে আসছে দেখেন প্রাইসিং পেজটা। তো এই মেনু প্রাইসিংটা আমি রাখতে যাচ্ছি হোমের পরে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এফএকিউটা রাখতে চাচ্ছি এই ফিচার্স এর আন্ডারে, বাট এটা সার্ভিসের আন্ডারে আছে না, ফিচার্স এর আন্ডারে রাখতে চাচ্ছি, ফিচার্স এর আন্ডারে চলে আসছে। বা আমি ফিচার্স এর বরাবর বা পোর্টফোলিও আন্ডারে রাখতে চাচ্ছি, তখন এটা চলে যাবে, এই যে জাস্ট টেনে নিয়ে ছেড়ে দেবেন, যাচ্ছে না তো, টেনে নিয়ে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেই হয়। হুম, এই যে এটা ফিচারটা আছে পোর্টফোলিও আন্ডারে, এটার আন্ডারে যদি এটা রাখতে চাই ডানে আনবো, তার আন্ডারে আমি যদি এটা রাখতে চাই এখানে থাকবে, অথবা এটার আন্ডারে যদি রাখতে চাই টেনে আরো ডানে দিয়ে দেব, তার আন্ডারে আরো পেজ নিতে পারবো। তার মানে এরকম অসংখ্য আমরা সাব পেজ ক্রিয়েট করতে পারবো, মানে অ্যাড করতে পারবো। আগে তো পেজগুলো ক্রিয়েট থাকতে হবে, দেন সাব পেজগুলো অ্যাড হবে। বুঝতে পেরেছেন? জি আপু। কঠিন মনে হবে না, যখন প্র্যাকটিস করবেন দেখবেন অনেক ইজি মনে হবে। জাস্ট খালি রেকর্ডিং দেখবেন আর ট্রাই করবেন, অনেক ইজি মনে হবে। দেন এটা সেভ করে দিলাম, আমার মেনুগুলো সেভ হয়ে গেল। এখন আমি হেডার সেকশনে আরেকটা মজার ইন্টারেস্টিং জিনিস দেখাইনি, ওটা দেখিয়ে দেন আজকে এই পর্যন্তই রাখবো, এর বেশি দেখাবো না। যেমন আমি এগেইন হেডার সেকশনে যাচ্ছি, এখানে একটা স্টিকি হেডার নামে একটা সেকশন আছে। স্টিকি হেডার মানেটা কি দেখেন, লাইক ইশিকনে পেজটা যখন আমি স্ক্রল করছি, হেডারটা কিন্তু এক জায়গায় স্টিক হয়ে আছে, তাই না? হেডারটা কি মুভ হচ্ছে? আমি দেখেন যত নিচেই যাই, এখন আমি অন্য একটা পেজে যেতে চাই, আমি কিন্তু ইজিলি চলে যেতে পারবো। আপনাদের পেজ সাইটগুলো যে ওপেন করবেন দেখবেন একটাও স্টিকি নেই, এটা স্টিকি করে নিতে হয়। এই যে স্টিকি হেডার, আমি যে হেডার সেকশনে আসছি, হ্যাঁ অ্যাপিয়ারেন্স থেকে যে হেডার সেকশনে আসছি, এখানে যে স্টিকি হেডার অপশন আছে, এই স্টিকি হেডার অপশনে যে দেখেন আমার এটা অ্যানাবল আছে, এই দেখেন আমারটা স্টিকি দেখাচ্ছে, এই যে ইয়েস অ্যানাবল আছে, অনলি মেইন রোটাতে আমি রেখেছি। কেন? আমি অনেক নিচে গেলেও যেন আমি এটা ব্রাউজ করতে পারি। এবং স্টিকি হেডারটা ইয়েস করার পরে আবার এটা পিছনে কালার চেঞ্জ করা যাবে, যেমন এটা কালার দেওয়া আছে এই কালার, আমি এটা দেবো হচ্ছে এই যে এই কালারটা দেবো, দেখেন চলে আসছে। আমি এই স্কাই কালারটা দিব, স্কাই কালার চলে আসছে। আমি জাস্ট খালি কালার গুলা হিবিজিবি কালার নিচ্ছি চেঞ্জেস গুলা বোঝার জন্য, এছাড়া কিছুই না। আপনারা অবশ্যই থিমের সাথে ম্যাচ করে এগুলো দিবেন, ঠিক আছে? দেখেন ডিউরিং স্ক্রলিং এটা স্টিক হয়ে আছে। এবং এই স্টিকি হেডার করার জন্য এমনও থিম আছে, আপনাকে প্লাগইন অ্যাড করতে হবে, স্টিকি হেডার প্লাগইন। তাহলে এই যে এটা প্লাগইন ছাড়া কাজটা করতে পারছেন, সো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট না? অবশ্যই একটা প্লাস পয়েন্ট, তাই না? এবং
আরেকটা ইন্টারেস্টিং বিষয় বোঝেন, আরেকটা ইন্টারেস্টিং বিষয়, লাইক আমি যে লোগোতে ছিলাম তাই না, আমার এই লোগোটা হচ্ছে আমি এখন ডেস্কটপে আছি তাই না, সো এটা কিন্তু ডেস্কটপ প্রিভিউ। সো আপনাকে যদি পে করে যে হ্যাঁ তুমি আমাকে অনলি ডেস্কটপের জন্য ফ্রেন্ডলি করে দাও, তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এনাফ। বাট যদি আপনাকে ডেভেলপমেন্ট এভাবে করে দিতে হয় যে রেসপন্সিভ হবে আমার ওয়েবসাইটটা, রেসপন্সিভ দ্যাট মিনস অল ডিভাইস ফ্রেন্ডলি হতে হবে, তখন আপনাকে চেক করতে হবে যে আপনার অল ডিভাইস ফ্রেন্ডলি কিনা, আপনার এই লোগোটা, আপনার এই সোশ্যাল গুলো অল ডিভাইস ফ্রেন্ডলি কিনা, এই মেনুগুলো অল ডিভাইস ফ্রেন্ডলি হয়েছে কিনা, বা এভরিথিং অল ডিভাইস ফ্রেন্ডলি কিনা আপনাকে চেক করতে হবে। এবং এটা হচ্ছে চেকিং হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্ট। এই ইস্যুগুলো টেকনিক্যাল এররে ধরা পড়ে যদি এগুলো রেসপন্সিভ না হয়। তো সেটা কিভাবে এখান থেকে দেখবেন, দেখেন এখানে আমার ডেস্কটপ প্রিভিউ না, এখানে যে ট্যাবলেট প্রিভিউ, ট্যাবলেটে ঠিক আছে না, দেন এটা হচ্ছে মোবাইল প্রিভিউ। তখন আমি মোবাইলে দেখবো যে মোবাইলেও এটা ঠিক আছে অর নট। ঠিক আছে, তো যদি দেখি যে না এটা ঠিক নেই, তখন এখান থেকে আমি মোবাইল থেকে আমি এটা একটু ছোট করব, মোবাইলটা আমার একটু ছোট রাখবো কি একটু বড় রাখবো, এইভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, দেখেন এটাটা বড় আছে, আমি মোবাইলেরটা চেঞ্জ করেছি। আচ্ছা 1 মিনিট একটু সময় নিচ্ছি, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেই অ্যাক্টিভিটিটাই করব আমরা এখান থেকে চেক, এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, যে ট্যাবলেট আর মোবাইল প্রিভিউ, এটা হচ্ছে ডেস্কটপ প্রিভিউ। এগুলো রেসপন্সিভ করে নিতে হবে, এবং আসলে রেসপন্সিভই হয়ে থাকে, কিছু কিছু জিনিস হয়তো বা আপনাকে চেঞ্জেস করে দেওয়া লাগতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো যে রেসপন্সিভ কিনা। এবং আরেকটা বিষয় আমি বলি, আমি আরেকটু ব্যাক নিচ্ছি, আরেকটা বিষয়, যখন আমরা কোনো সাইটে কাজ করব, হ্যাঁ যখন আমরা কোনো সাইটে কাজ করব, আম, এখন এটা বিল্ট ইন মোডে আছে তাই না, যখন কনস্ট্রাকশন মোডে থাকে আপনার বাড়িটা, আপনি কি টুলের সাইনবোর্ড টাঙাবেন যে আসো ভাড়াটিয়ারা, আমার বাসা ভাড়া দেওয়া হবে, আগামী 6 মাস পরে বাসা কমপ্লিট হলে তোমরা এসে বাসাটা দেখে যাও। ভাড়াটিয়ারা তো দরকার তো এখন, তাই না, এখন দরকার। সো এটা আমি 6 মাস আগে থেকে টুলেট সাইনবোর্ড টাঙাবো না। ঠিক তেমনই আমাদের সাইটটা যেহেতু এখন কনস্ট্রাকশন মোডে আছে, আমরা চাইবো না আমাদের সাইটটা কোনো ভিজিটর দেখুক, ইভেন গুগল এটাকে কি করতে পারুক, ক্রলিং করতে পারুক। ক্রলিং করলে কিন্তু সে ইন্ডেক্স করে ফেলবে, ক্রলিং করলে কিন্তু সে এটা ইন্ডেক্স করে ফেলবে। আমি চাবো না যে আমার সাইটটা সে ক্রলও করুক। সো এই তাকে ইন্ডেক্সিং অফ করার একটা মেথড আছে, এখানে চলে যাব সেটিংস, সেটিংস থেকে চলে আসবো হচ্ছে রিডিং। রিডিং এ আসার পরে যদি এটা টিক মার্ক থাকে ভালো কথা, যারটা টিক মার্ক নাই সেটা টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জেস দিবেন। মানে আমি সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করছি ইন্ডেক্সিং করার জন্য, আমার সাইটটা যেন সে ইন্ডেক্স না করতে পারে, ডিসকারেজ করে রাখছি। ঠিক আছে, সো এটা টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। ঠিক আছে, যারা হচ্ছে নিজেদের ডোমেন হোস্টিং নিয়ে কুইক কাজ করবেন তারা এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, এবং আরেকটা প্লাগইন অ্যাড করবেন আপনারা, যারা ডোমেন হোস্টিং কিনে নিয়েছেন। ডোমেন হোস্টিং কিনে নিলে আপনাদের প্লাগইনটা হবে হচ্ছে আপনার কাউন্টডাউন, একটা প্লাগইন সার্চ করবেন কাউন্টডাউন, যেটা রিভিউ ভালো। কিভাবে অ্যাড করবেন প্লাগইন এটা নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আর প্লাগইন টাগিনে যাব না। কাউন্টডাউন প্লাগইন অ্যাড করে যে আমার সাইট 1 মাস পর বা 2 মাস পরে লাইভ হবে, জাস্ট যখন আপনার ইউআরএল এ কেউ ক্লিক করবে যেন এই কাউন্টডাউন নোটিফিকেশনটা দেখায়। কারণ এটা আসলে অন্যদেরকে সাইটটা কাজ না করার আগে না শোকেস করাই ভালো। ঠিক আছে, কাউন্টডাউন প্লাগইনটা দিবেন, কেউ দেখতে পাবে না সাইট। রমজানে ক্লাস হ্যাঁ 10টাই মেবি থাকবে, কারণ তারাবি শেষ হয়ে যাবে না 10টার মধ্যে, 10টাই হওয়ার কথা। ঠিক আছে, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা ফ্রি সাইট ক্রিয়েট করে, আমি যা যা দেখালাম, স্টিকি হেডার করতে হবে, সোশ্যাল অ্যাড করতে হবে, লোগো অ্যাড করতে হবে, মেনুতে যে যে পেজগুলো রাখতে চান সেই পেজগুলো দিবেন, কিছু প্লাস মাইনাস করে ওই সাইটের ইউআরএলটা শেয়ার করবেন। ইউআরএল মানে ড্যাশবোর্ডের ইউআরএল দিলে আমাকে হবে না, আপনি এখান থেকে ভিজিট সাইট দেখেন দেখাচ্ছে, নিউ ট্যাবে ওপেন করবেন, সাইট যখন ভিজিট করবো তারপরে যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমাকে শেয়ার করতে হবে অ্যাসাইনমেন্টে। ঠিক আছে, এটা থাকবে অ্যাসাইনমেন্ট। আপু আমার মোবাইলটা রেডি আছে। করবো। হ্যাঁ শেয়ার দেন আপনারটা, দেখি কি করছেন আপনি। মোবাইল রেডি থাকলে তো হবে না, আপনার জিমেল রেডি করেন, শেয়ার দেন দেখি। আপু আমি একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। আপু আমি হচ্ছে নিজে নিজে একটা ওয়েবসাইট ডেভেলপ করেছিলাম, আমি লিংক দিয়েছি চ্যাট বক্সে, আপনি যদি একটু এটা একটু দেখতেন হ্যাঁ যে দেখে দিব না, দেখে হ্যাঁ দিব না, দিয়ে রাখেন। ভাইয়া ক্লিক করেন, আপনার ইয়াতে ফোনে নোটিফিকেশন গেছে,
নোটিফিকেশন তো কোনো ওয়েবসাইটে যে ইমেলে আসেনি। প্রাইভেসি এন্ড পলিসি, আবার পাসওয়ার্ড কেন? আগেরটা তো ঠিক ছিল। আপনাদের অ্যাকাউন্ট গুলো এই জন্য ডিসেবল হয়, আমি তো এখন এগুলো বুঝতেছি, হারে হারে আমি টের পাইতেছি। এই যে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি যখন আমরা করব কোনো প্ল্যাটফর্মে, জিমেলও কিন্তু ব্যান হয়ে যায়, এটা জানেন? এই গুগল অ্যাকাউন্টও কিন্তু আপনার ব্যান করে দিতে পারে যখন তাদের কাছে কোনো কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি মনে হয়, যেটা তো নর্মাল অ্যাক্টিভিটি না। হ্যাঁ, তখন ওগুলো ব্যান করে দেয়। এখন আপনার ফোনে নোটিফিকেশন গেছে, আপনি ইয়েস ক্লিক করেন আপনার ফোন থেকে। আমার ফোনে তো ইমেলে দেখবো নাকি এমনিতে ইমেলে দেখবো? না, আপনার ফোনের নোটিফিকেশন অপশন আছে, ওখানে নোটিফিকেশন গেছে দেখেন। নোটিফিকেশন তো কোনো কিছু দেখাচ্ছে না। অবশ্যই গেছে, অবশ্যই যাবে। মোবাইলের উপরে আসে, আপনি উপর থেকে স্ক্রল করে নিচে নামানি এটা। না তেমন আচ্ছা আপনি তো মোবাইল দিয়ে চালাচ্ছেন, মোবাইল দিয়ে স্ক্রল করেন। হ্যাঁ স্ক্রল করছি কিন্তু কোনো নোটিফিকেশন দেখাচ্ছে না তো। আর নোটিফিকেশন না গেলে আমি এটা বুঝতে পারবো না আপনার চ্যানেল আছে অন্য। রিসেন্ট দেন, আপনি আবার রিসেন্ট দেন, রিসেন্ট ইট দেন। নোটিফিকেশন রিসেন্ট দিব। আচ্ছা কিন্তু তখন একবার চেষ্টা করছিলাম কিন্তু নোটিফিকেশন দেখায় না মোবাইলে। শারমিনাপুর ডোমেন অথরিটি কত? কবেকার ওয়েবসাইট? না আসে নাই। ওই যে আপনার নতুন অ্যাপ ওয়েবসাইট, নিউজ দেন তো। হ্যাঁ 1 মাস বয়স, আচ্ছা, কয়টা কন্টেন্ট দিয়েছেন? ইয়েস। 25টা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপনি ট্রাই অ্যানাদার ওয়ে দেন। আপনার হয়তো আপনি যখন আপনি জিমেলটা লগ ইন করছেন, আপনি মোবাইল দিছিলেন অথরিটি। ট্রাই এগেন দিব। নেক্সট। ওই তো ঘুরে আবার পাসওয়ার্ড দিতে হচ্ছে। ওই এখানে আসে আটকে গেছি, এখানে কোনো নোটিফিকেশন আপনার এই আসতেছে না। স্যামসং J10টা কোথায়, এই মোবাইলটা? হ্যাঁ হ্যাঁ এখানে আমার কাছেই আছে। ইন্টারনেট আছে ভাইয়া মোবাইলে? ইন্টারনেট তো হ্যাঁ লাগানো আছে তো, ইন্টারনেট আছে। আর নোটিফিকেশন না গেলে এখানে আমার কিছু দেখার নেই, অবশ্যই নোটিফিকেশন যেতে হবে, আপনাকে ইয়েসে নোটিফিকেশন ক্লিক করতে হবে, আদারওয়াইজ এখানে আমাকে। নোটিফিকেশন আসতেছে না দেখেই তো প্রবলেমে পড়ে গেছি, নাহলে তাহলে সত্য অন্য হতো। তাহলে অন্য মেলটা ট্রাই করেন, আর কোনো মেল নেই আপনার? মেইল এই মুহূর্তে আর একটা ক্রিয়েট করা নাই, শুধু আমি তো আপনি এই কি সেম মোবাইলটা নিয়েছেন, এই যে সিম্ফনি G10? হ্যাঁ হ্যাঁ ওইটাই আমার কাছে আছে। ওটাই তো বলতেছে নিয়েছে, তাহলে আপনি আরেকটা মেল ক্রিয়েট করে রাখেন, ক্রিয়েট করে ওটা দিয়ে আমার ভিডিওতে যেভাবে আছে সেম ওয়েতে আপনি যাবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপু আচ্ছা আমার একটা আরেকটা প্রশ্ন আরেকটা মেল ছিল, ক্রিয়েট করেন, না হলে হবে না। যে ওয়েবসাইটে আপনি প্রাইভেসি এন্ড পলিসি, এটা কি অটো ওরা জেনারেট করে না নিজে থেকে এগুলো নো নো, লিখতে হয়? না নিজে থেকে নোট দিবেন। ওদের কোনো টেক্সটই ওয়েবসাইটে যা পাবেন এগুলো সব দামি কন্টেন্ট, এগুলো কিচ্ছু রাখা যাবে না, এগুলো যেটাই রাখবেন আপনার কপিরাইট ইস্যু আসবে, নিজে থেকে আমার সবকিছু দিতে হবে। এই প্রাইভেসি এন্ড পলিসি গুলো কিভাবে, তাহলে এগুলো কি চ্যাট জিপিটি থেকে নিব না হ্যাঁ, অন্য নিতে জায়গা থেকে পারবেন, কপি নিতে পেস্ট করব? পারবেন, নিতে পারবেন, অন্য জায়গা থেকে নেওয়া যায়, প্রাইভেসি পলিসি পেজে কোনো কপিরাইট ইস্যু আসে না। আপনি যদি অন্য পেজ থেকেও কপি করে নেন, জাস্ট খালি ওখানে আপনার বিজনেসের নাম, আপনার বিজনেসের তারিখটা ইউজ করে অ্যাড করে দেন, কোনো কপিরাইট ইস্যু আসবে না, প্রাইভেসি পলিসি পেজে কোনো কপিরাইট ধরে না ওরা। তারপরে আপনি চ্যাটজিপিটি থেকে জেনারেট করে নেবেন যে আই নিড আ প্রাইভেসি পলিসি নোট ফর মাই কি রিলেটেড ওয়েবসাইট, লিখে দিলেই হবে। ঠিক আছে? ম্যাম আমরা তো ডিজিটাল মার্কেটার, তো আমাদের কিওয়ার্ড হচ্ছে মার্কেটার সার্ভিস এগুলি, তাই না? মার্কেটিং তো এগুলি সার্ভিস, হ্যাঁ। মার্কেটিং সার্ভিস, হ্যাঁ। তো এগুলি আমরা রিসার্চ করে তারপরে এসইও যে করব, যে বিষয়গুলো আপনি বলেছেন যে এসইও করার জন্য যে যে জায়গার মধ্যে, তো মানে কিওয়ার্ডটা মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটার, তাই না? সেটাই মার্কেটার, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার হইতে পারে, আপনার কিওয়ার্ড অনেকগুলা থাকবে, একটা থাকবে এমন না, ওটার আন্ডারে আচ্ছা। অনেকগুলো কিওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা ম্যাম আরেকটা কথা, আমার আপনি বলেছেন লিঙ্কডইন প্রোফাইলে কানেকশন রিকোয়েস্টটা না দেওয়ার জন্য, তো আমি তো কয়েকটা 4-5টা দিয়েছি, আবার অনেকে আমাকেও দিয়েছে, দেখা গেছে যে আমার 17টা হয়ে গেছে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না, আপাতত যেহেতু সমস্যায় পড়েননি আর হবে না, বাট আর দিয়েন না, হ্যাঁ, ওয়েট করেন একটু। আচ্ছা কারণ আচ্ছা আমি ঠিক চাই আছে। সবার লিঙ্কডইন অ্যাকাউন্টটা যেন টিকে থাকুক, অ্যাকাউন্টটা প্রয়োজন আছে লিঙ্কডইনটা। ঠিক আছে? আচ্ছা তো এটা আর ফলো? করা যায় না। কিছুই না, কিছুই করবেন না, জাস্ট খালি পোস্ট পাবলিশ করেন, যত বেশি পারেন কোয়ালিটিফুল কন্টেন্ট শেয়ার করেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে।
আচ্ছা, শারমিন আপুর ওয়েবসাইটটা আপু ভালোই হয়েছে। ওই যে এসপি যেটা শারমিনস প্ল্যানেটের, ওইটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে মনে হয় আর একটু ভালো লাগতো মনে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ওটার পিছনে তো সাদা, আমার সাদা এটা হচ্ছে বোঝা। কালোতেই ভালো লাগে, আর এটা তো গোল্ডেন কালার, হ্যাঁ, সাদাতে ফুটে না। আমি তাহলে দিয়েছিলাম। আচ্ছা, ভালো যেমন হয়েছে এখানে আপু। যে হ্যাঁ, স্লাইডারের মধ্যে যে ব্লু কালারের উপরে দেখা যাচ্ছে গোল্ডেন কালারটা, এটা কিন্তু রিমুভ করে দিয়েছি। কন্টেন্ট এগুলো কোথা থেকে? চ্যাট জিপিটির? হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে লিখেছি, নিজে হচ্ছে কিছু ব্রেনস্টর্মিং করেছি, তারপর চ্যাট জিপিটির হেল্প নিয়েছি। এখানে মেইন কিওয়ার্ড কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইন্ট্রোতে 2 বার দিয়ে ফেলেছেন। কত ওয়ার্ডস? ব্লগের ওয়ার্ড লিমিট কত? ওয়ার্ড লিমিট কত বলতে আপু? টোটাল কত ওয়ার্ডস, মানে কত হাজার? 1000 কত? না, এখানে মনে হয় 700 সামথিং। আচ্ছা, 700 সামথিং। আমরা কন্টেন্ট রাইটিং ক্লাস করেছি না? আপু আমি ওই দিন খুব অসুস্থ জি ছিলাম। ম্যাম। আচ্ছা, অসুস্থ ছিলেন আপনি, অবশ্যই ক্লাস ভিডিও দেখা উচিত ছিল। 1000 ওয়ার্ডসের মধ্যে আমরা মেইন কিওয়ার্ড কয়বার ইনপুট করতে পারবো? 3 বার আপু। 3 থেকে 4 বার সর্বোচ্চ। যদি ওই যে রেশিওটা আপনাদের বলেছি, ওই রেশিও যদি ক্যালকুলেট করেন 3 থেকে 4 বার দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি ইউজ করেছেন 10 টাইমস। এটা ধরা হবে না, ইয়াতে যেটা দিয়েছেন ধরা হবে না, মেন টাইটেলেরটাও ধরা হবে না। বাট 3 টাইমস ইউজ করেছেন। আপনার ইন্ট্রোর মধ্যে একবার থাকবে, এখানে দিয়েছেন 2 বার, ভালো কথা। আর প্যারাগ্রাফের মধ্যে অনলি একবার দিয়েছেন, আরেকটা প্যারাগ্রাফে একবার দিয়েছেন, কনক্লুশন আবার দিয়ে দিয়েছেন 3 বার। এই যে এতটুকু লিমিটের মধ্যে 3 বার মেন কিওয়ার্ড ইউজ করেছেন, এটা কি হবে জানেন? কিওয়ার্ড স্টাফিং হবে। কিওয়ার্ড স্টাফিং করলেন তো আপনার বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলো ওয়েবসাইটটা। স্প্যাম স্কোর বেড়ে যাবে, তারপরে দেখা যাবে যে আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরেও একটা বাধাপ্রাপ্ত হবেন। ঠিক আছে, র্যাঙ্কিংও কিন্তু বাধাপ্রাপ্ত হবেন। সো এই কাজগুলো করা যাবে না। আমি আরেকটা জিনিস দেখবো আপনার, দাঁড়ান। ইনফ্লুয়েন্স মার্কেটিং। ভালো হয়েছে আপু, জাস্ট কিওয়ার্ডের প্রপার ইউজ হয়নি আর কি। আপু আপনার এই এই পোস্টটা হচ্ছে আমার ব্লগে এখন পর্যন্ত সবচেয়ে পপুলার পোস্ট। এটার বয়স 1 মাস, কিন্তু এই পোস্টটা ভিউ হয়েছে প্রায় 1200। আচ্ছা, এটার মেন কিওয়ার্ড কি? এটা হচ্ছে যে ভয়েস সার্চ অপটিমাইজেশন। এতটুকু নিয়েছেন। আপনার ইউআরএল কিন্তু অপটিমাইজ না। ইউআরএল কিন্তু অপটিমাইজ না। আপনি ওই যে ও আপনাদের তো এসইও ক্লাস করায়নি, এসইও তে গেলে তখন এগুলো অপটিমাইজ করে শিখবেন। ঠিক আছে, ইউআরএল অপটিমাইজড হয়ে যাবে। ঠিক আছে, 3। ঠিক আছে, কনক্লুশন একবার থাকলেই হতো। ভালো হয়েছে আপু। এটা শারমিন আপুর পেজ না? জি আপু। ভালো হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভাবে ট্রাই করেন। ইনশাল্লাহ হবে। ভালো হয়েছে আপু, ওয়েবসাইট ভালো হয়েছে, কন্টেন্ট ভালো হয়েছে, বাট ট্রাই করেন 1000 মিনিমাম ওয়ার্ড লিমিট রাখার জন্য। কারণ আপু নিউ নিউ ওয়েবসাইটে আমরা 2 থেকে 2500 প্লাস ওয়ার্ডস রাখতে বলি। কেন? কারণ আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কিওয়ার্ডটাকে ইনপুট করার একটা সুযোগ পাই। তো এবং আপনার এসইওর যখন এই যে এটা যখন অন পেজে যাবেন, আপনি করেছেন অন পেজ এসইওটাকে? না না, আমি গত ক্লাসটাও করতে পারিনি। না, গত আমি ক্লাসে করাই নাই, এখনো যাই নাই। যে এই সামনের পার্টে আসবে, যখন আমরা ওয়ান পেজে যাব তখন আপনি দেখবেন যে আপনাকে একটা স্কোরিং এ দেখাবে, আপনাকে গ্রেড দিবে না। একটা ওয়ার্ড লিমিট যেটা আছে, ওয়ার্ড লিমিটে গ্রেড দিবে না 1000 মিনিমাম ওয়ার্ড লিমিট না হলে। যখন 1000 প্লাস হবে তখন আপনাকে ওটা গ্রেড দিবে। তো ওইটা গ্রেডে যেটা কন্টেন্ট 1000 ওয়ার্ড হইতে হবে। হ্যাঁ, মিনিমাম 1000 নিলে ভালো, বাট আরো বেটার যদি চান 2500। আচ্ছা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে এখানেই শেষ করব। সবাই তাহলে ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। সালাম।